প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন .com এর অন্যতম আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 895তম পর্ব। এ পর্বের বিশেষ আয়োজন অটিজম চিকিৎসা সেবায় হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির মূল বিষয়বস্তু, চিকিৎসার সফলতা, মূল্যায়ন এবং বাস্তবতা প্রসঙ্গ, এবং একই সাথে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অটিজম গবেষক মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে ট্রিটমেন্ট নেওয়া শিশুদের পিতামাতাদের অভিজ্ঞতা আমরা এই পর্বে জানবো। আমাদের আজকে এ পর্ব অতিথি প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, NSFA গ্লোবালের প্রতিষ্ঠাতা ফাউন্ডার মোহাম্মদ জাহাঙ্গীর, এবং আমাদের এই সঙ্গে রয়েছেন অটিজম চিকিৎসা নেওয়া অস্ট্রেলিয়ার সিডনি থেকে অটিজম শিশুর মা নাজনীন আক্তার, বাংলাদেশে ঢাকা থেকে চিকিৎসারত ছেলে শিশুর বাবা কায়সার, এবং মা ঝর্ণা আপা কি যুক্ত হন নাই? ওনাই যুক্ত হওয়ার কথা ছিল, হ্যাঁ কায়সার ভাই একাই যুক্ত হয়েছেন। এবং যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে অটিজম চিকিৎসা নেওয়া ছেলে শিশুর বাবা গোলাম হাসান, এবং বাংলাদেশের বরিশাল থেকে অটিজম চিকিৎসাধীন শিশু ছেলের মা আফসানা রত্না এবং রিয়াজুল শিকদার। আপনাদের সবাইকে স্বাগত। আমার নামটা রেজাউল শিকদার হবে। রেজাউল শিকদার, ধন্যবাদ আপনাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই পর্বে যুক্ত হওয়ার জন্য। এই পর্বে উদ্দেশ্য হলো আসলে প্রধানত হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা প্রক্রিয়া পদ্ধতি, এবং যে কোনো চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা প্রণালী এবং সবসময় মুখ্য হওয়া উচিত। জনাব জাহাঙ্গীর সবসময় এবং বিশেষ করে তিনি যে অটিজম গবেষণায় দীর্ঘদিন সময় দিয়ে দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় তিনি সেই কাজটি করছেন এবং অত্যন্ত সফল হয়েছেন। ইতিমধ্যে অনেকেই আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন মা বাবারা, অটিজম চিকিৎসা নেওয়া শিশুর মা বাবারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়ে তাদের বাস্তব অভিজ্ঞতার কথা বলেছেন। তাদের শিশুটির যে চিকিৎসা যে বিরল উন্নতি হয়েছে সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। আজকে আমরা এই বিষয়ে জানবো। তো আমাদের আলোচনার প্রধানত যে বিষয়গুলো থাকবে আমরা একটু সামারি বলে রাখি। এখানে মা বাবারা যারা রয়েছেন, আপনারা বিশেষ করে আপনাদের শিশুর হোমিওপ্যাথি চিকিৎসা কি ধরনের উন্নতি হয়েছে এই বিষয়টা বলবেন, এবং হোমিওপ্যাথি চিকিৎসা আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেটা আমরা জানবো। আমাদের অটিজম বিশেষজ্ঞ জাহাঙ্গীর সে ব্যাপারে জবাব দিবেন, জানাবেন। অত্যন্ত যে কোনো বিষয়ে আপনারা বলতে পারবেন, উনি অত্যন্ত সুন্দরভাবে সেগুলা তুলে ধরবেন। আর হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপারে পিতামাতাদের যে কোনো বিষয় আপনারা অবশ্যই বলবেন, আমরা এই বিষয়গুলো আমরা জানবো। তার আগে আমাদের অটিজম বিশেষজ্ঞ মোহাম্মদ জাহাঙ্গীর কাছ থেকে কিছু বিষয় আসলে জানা দরকার। যদিও এই বিষয়গুলো আমরা ইতিপূর্বেও আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা আলোচনা করেছি, তিনি বলেছেন, তারপরও ওই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়গুলো হচ্ছে যে আসলে একদম প্রাথমিক বিষয়টা যে অটিজম কি, কিভাবে নিরূপণ করবেন যে একটি শিশুর অটিজম আছে, অটিজম রয়েছে, তার অটিজম কত প্রকার ও কি কি, সেই বিষয়টা আসলে আমাদের জানা দরকার। এবং শিশুর অটিজম আছে বুঝতে পারার পর একজন প্যারেন্টস তার দ্রুত কি করা উচিত, এই ব্যবস্থা কি ব্যবস্থা নেবেন, এবং প্যারেন্টদের আর কি কি করা উচিত চিকিৎসা ছাড়া, শুধুমাত্র ট্রিটমেন্টে নেবেন নাকি আরো কিছু করার দরকার রয়েছে, এবং এই চিকিৎসাটি কতদিন করা প্রয়োজন হতে পারে, এবং সিমটম গুলো একবারে চলে যাবে নাকি আবারও পুনরায় দেখা দিতে পারে। এই বিষয়গুলো আমরা আগে জানবো। জানার পর আমরা অটিজম গবেষক জনাব জাহাঙ্গীরের কাছে আমরা আরো আমাদের যে অভিভাবকরা রয়েছেন তাদের বিষয়ে জানবো, এবং প্রত্যেকটা শিশু আজকে যারা অভিভাবকরা তাদের শিশুগুলোর কি অবস্থা, কিভাবে তার শরণাপন্ন হয়েছেন এবং সর্বশেষ কি অবস্থা, এগুলো জানবো। তো আমাদের যে মূল বিষয় যে
মানে সবার যে বিষয়গুলো জানা দরকার, জনাব জাহাঙ্গীর যদি সেই বিষয়গুলো দিয়ে শুরু করেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে, সমস্ত আপনার দর্শক, ইউএসএ নিউজ অনলাইন, সমস্ত প্যারেন্টস যারা শুনছেন এবং শুনবেন, সবাইকে সত্যিকারের ধন্যবাদ দিয়ে আজকে আমরা 2015 সাল থেকে এই usanewsonline.com এর সাথে আমরা যুক্ত আছি। যেভাবে পারি ছোট ছোট করে আমরা পথ এগুচ্ছি। প্রত্যেকটা মা বাবা এখানে চমৎকার করে আমাদেরকে সহযোগিতা করছেন। দে হ্যাভ কাম আপ, তারা এর সামনে এগিয়ে এসে তাদের কথাবার্তাগুলি বলছেন। এটাই সবচেয়ে চমৎকার বিষয়। এইভাবেই জিনিসটা এগুচ্ছে। ফলে সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়া উচিত মা বাবাদের। তারপরে usanewsonline.com তো লেগেই আছে, আমি আর কোথাও যাই না। তো কতগুলি বিষয় এখন আমরা বলবো, একটু ধৈর্য ধরে শুনতে হবে। প্রথমে প্রশ্ন করেছেন সাখাওয়াত সাহেব, এই প্রশ্নটা ওনার কাছেও আসে, আমার কাছেও আসে, সবার কাছে আসে। অটিজম কি, কিভাবে নিরূপণ করব যে আমার শিশুর অটিজম আছে? এটাই বেসিক প্রশ্ন। যে কোনো মা বাবা হতচকিত হয়ে যাচ্ছে আজকে, এমন একটা সমস্যা। তা টু দি পয়েন্টে গেলে, এইখানে আপনাদের সবার বিনীতভাবে বলবো, এটা একটা মহা সমস্যা। এটা একটু ধৈর্য ধরে সময় দিয়ে শোনার অনুরোধ সবার জন্যে। যারা নতুন শুনবেন তারাও 2 মিনিটের ওই স্লাইড শোতে বা 2 মিনিটের একটা গিমিকালা বর্ণনায় আসলে অটিজমকে বোঝানো সম্ভব না। এই জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। যারাই শুনবেন দয়া করে প্রোগ্রামগুলি শেষ পর্যন্ত ধরুন। প্রত্যেকটা নতুন মা বাবাদের এটা খুবই জরুরি দরকার। অটিজম কি? অটিজম একটা মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। এখন এটাকে ইংরেজিতে বলতে নিউরোবায়োলজিক্যাল ক্রাইসিস অ্যান্ড ডিসএবিলিটি। তো এটা হয় কি করে? আকাশের থেকে তো হয় না। এটার প্রত্যেকটা কার্যের একটা কারণ আছে। তো প্রথমে আসলে মানুষ এত তলায় যাওয়ার সময় কোথায়? মা বাবারা পাগল হয়ে গেছে এবং পাগল প্রায় অবস্থা। তো প্রথমে তারা দেখে সিমটম। তা আমি এখানে সবসময় আলোচনায় বলে আসছি যে এটা আমি 43 থেকে 45টা সিমটম আমি অবজার্ভ করেছি আমার 30 বছরের গবেষণায়। অনেকে সেটা সম্বন্ধে ওয়াকিবহাল নন, হয়তো 10টি বা 5টি বা 15টি সিমটম নিয়ে কাজ করেন। আমি 45টি সিমটম এখানে পড়ব। যে মা বাবারা শুনবেন বা আপনারা শুনছেন, এইটা একটু সময় নেবে, এটা আমি বলছি। তো প্রথমে সিমটম দেখেই বুঝতে হবে। তো যেমন অনেকগুলি সিমটম। প্রথমে হবে কি, বাচ্চাটার আই কন্ট্যাক্ট দেবে না, চোখ কোনা কেটে থাকাবে, আর চোখে তাকাবে, ডাকলে সাড়া দেবে না। আপনি যা বলবেন হয়তো সেটাই সে রিপিট করছে কোনো সময়, যদি বাচ্চাটি ভোকাল হয়। অল্প কথা বলবে অথবা কোনো কথাই বলবে না। নির্দেশ দিলে তা পালন করবে না। আপনি একটা ছোট্ট কাজ করতে বললেন, করবে না। মাথা ব্যাং করবে, মাথা আঘাত করবে, প্রচন্ড অস্থিরতা দেখাবে, 2 হাত দিয়ে কানের 2 পাশে আঘাত করবে, যে কাউকে আঘাত করবে, নিজেকেও আঘাত করবে। অন্য সময় অন্য সমবয়সী একই বয়সের বাচ্চা কাচ্চাদের সাথে মিশবে না, খেলবে না, বিভিন্ন জাতীয় ময়লা লিক করবে, ময়লা জিহ্বা দিয়ে চাটবে। অনেক সময় দেখা যায় যে পায়খানা প্রস্রাব হাত দিয়ে ছেনবে, হাত দিয়ে স্পেয়ার করবে, নাকের ময়লাটা মুখে দেবে, মাটি ও ময়লা মুখে দেবে। ঘুম হবে না, ঘুমাতে চাইবে না, খেতে চাইবে না, বিশেষ করে শক্ত খাবার চিবিয়ে খাবে না। পায়খানা শক্ত হবে, পায়খানা নির্গত হতে প্রচুর কষ্ট হবে। সেন্সরি রেসপন্স থাকবে অনেক, কাগজ কুটি কুটি করে ছিঁড়বে, খুঁতখুঁতে স্বভাবের শিশু হবে, জ্ঞান ও বুদ্ধি প্রক্রিয়াজাত করতে পারবে না। অর্থাৎ আপনাদেরকে আমি যে কথাটা বলি, সে কথাটা যা শুনে আপনি আবার মাথা আপনার কাজ করে একটা চমৎকার উত্তর আপনারা দিতে পারেন। সেই উত্তর তো কথাই বলতে পারবে না, বা সেটা আমাদের মাথা জ্ঞানটাকে, একটা প্রশ্নটাকে
প্রসেস করে, সেই প্রসেস করার ক্যাপাসিটি ব্রেন হারিয়ে ফেলবে, কার্যকারণ বুঝবে না, হাত ফ্লাপিং, ফিঙ্গার ফ্লাপিং করবে, চুল কাটতে গেলে সেলুনে বসবে না, কোন একটা বাইরে মলে গেলে দৌড়ে চলে যাবে, কোন পিছনে হয়তো ফিরে তাকাবে বা একেবারেই তাকাবে না। শিশু গোলাকার ঘূর্ণায়মান বস্তু, একটা ফ্যান ঘুরছে বা একটা চাকা, মোটর সাইকেলের চাকা, ছোট খেলনার চাকা, এই ঘোরাতে সে ব্যস্ত থাকবে। এটা অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার, ওসিডি। হাতে যে দিদির হাতটা নিয়ে এরকম খেলা করবে। আমি দুটো বাচ্চাকে নিয়ে খুব সমস্যায় আছি, লন্ডন ইংল্যান্ড আর নিউ ইয়র্কে, এরা এইটা নিয়ে ব্যস্ত থাকবে। এটা ওসিডির পার্ট পড়ে, কিন্তু অটিজমের পার্ট। কথা উচ্চারণের সময় তোতলাবে, হয়তো সামনের কথাটা বলবে, বাক্যের শেষটাও বলবে না, সুর করে ছড়া পড়বে, মুখস্থ করবে কিন্তু কথা বুঝবে না। আমি 34 নম্বরে আছি। ক্লাইম্বিং করবে বাচ্চা, চেয়ার থেকে টেবিলে, টেবিল থেকে আলমারিতে, আলমারি থেকে জানালায়, আবার ঝাঁপ দেবে, কনস্ট্যান্টলি এটা করতে থাকবে। ভয় ভীতির অনুভূতি কম থাকবে বা একেবারেই থাকবে না। গায়ে জামা কাপড় রাখবে না, রাখতে চাইবে না। লজ্জা জাতীয় সামাজিক অনুভূতি থাকবে না। অপরিচিত কেউকে স্পর্শ করবে বিনা অনুমতিতে বা না বুঝে। তীব্র শব্দ শুনলে কানে হাত দেবে বা অস্থিরতা প্রকাশ করবে। স্থান, কাল, দিক বুঝবে না। শুধু শুধু অসম্ভব ক্ষুধার্ত থাকতে পারে, খেতে চাইবে, যেটা কন্ট্রোল করতে সে পারবে না। প্রচন্ড ঘ্রাণ শক্তির অধিকারী হবে, কোথায় তার খাবার লুকিয়ে আছে সে বের করবে, ফেলবে। আর এটা এই 45টা রেকর্ড আমার কাছে আছে, আরো অনেকগুলি আছে, কিন্তু এর মধ্যে জেনারেলি 3 গ্রুপস। একটা হচ্ছে সোশ্যাল ইম্পেয়ারমেন্ট, সামাজিক ব্যবহারটা তারা করতে পারবে না, বুদ্ধিকে প্রসেস করতে পারবে না, আই কন্ট্যাক্ট দিতে দেবে না। দিজ আর দি মেইন 3 থিংস। আর কথা একদমই নাও থাকতে পারে, আবার সামান্য দুই একটা থাকতে পারে, আবার টু মাচ কথা বলতে পারে, ইকোলেলিয়া হিসাবে আসতে পারে। সো এই হচ্ছে সমস্ত বিষয়। এই বিষয়গুলি আমি যেটা বললাম, এটাকে ধরে ধরে দেখতে হবে। এর মধ্যে গোটা 10 যদি থাকে, তাহলে আপনি ধারণা করতে পারেন আপনার শিশুর অটিজম আছে। আবার এর ডিফারেন্ট স্কেল, DSM-5, ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল মেডিকেল স্কোর 5 বই অনুযায়ী, যেটা আমরা নর্থ আমেরিকাতে ব্যবহার করি। আবার অ্যাডোস স্কেলে সেটা আছে, সেটাতে তারা সাইকোলজিস্টরা, আবার ডক্টর, পিডিয়াট্রিশিয়ানরা, অন্য ডাক্তাররা অ্যাসেস করে। এটাই হচ্ছে সিমটম। এখন কত প্রকার কি কি, এটা হচ্ছে কি, অসংখ্য সিনড্রোম আছে। এখন ধরেন অনেকে নাম দিয়েছে, অনেক ধরনের নাম দিয়েছে, যেমন ফিলান ম্যাকডারমিট সিনড্রোম, পেডার উইলি সিনড্রোম, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, তারপরে রেট সিনড্রোম, তারপরে লন্ডাউ ক্লাফটার সিনড্রোম, অসংখ্য সিনড্রোমের নাম দিচ্ছে, অ্যাসপারজার সিনড্রোম। দিস আর সিনড্রোমস। কিন্তু আমার কাছে, আমি মনে করি দুটো ক্যাটেগরি করলে সবচেয়ে ভালো হয়। একটা হচ্ছে জেনেটিক, আর একটা নন জেনেটিক বা ইডিওপ্যাথিক। জেনেটিক, দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের সাংবাদিক সাহেবের, যে কি কত প্রকার কি কি একটু সহজ করে বলবেন কি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটা আপনি আবার করেন। জি জি, মানে অটিজম কত প্রকার ও কি কি, হ্যাঁ, এই ঠিক আছে। হ্যাঁ, এখন এটার উত্তর হচ্ছে কি, আমি ক্যাটেগরিক্যালি জেনেটিক ক্যাটেগরি অ্যান্ড নন জেনেটিক ক্যাটেগরি। জেনেটিক ক্যাটেগরি একটা ভালো জিনিস হচ্ছে যে এর সংখ্যাটা কম, মাত্র 10%। দে হোল্ড সাইটোজেনেটিক ক্যারেক্টারিস্টিক্স। এটা খুবই দুঃখজনক যে এটার চিকিৎসা অ্যালোপ্যাথিতে তো নেই, কিন্তু হোমিওপ্যাথিতেও বোধহয় আমরা এটা করতে পারবো না। বিকজ ওই যে হোমিওপ্যাথিক চিকিৎসকদের উদ্দেশ্যে আমি বলবো, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করে জেনেটিক অটিজমের চিকিৎসা হবে না, দুঃখিত।
কিন্তু ইডিওপ্যাথিক যেটা 90% এর স্পেকট্রাম আছে বলে আমি মনে করি, কিন্তু এ নিয়ে বিজ্ঞানীরা আরো গবেষণা করছেন। আই ডু নট ওয়ান্ট টু ইম্পোজ মাই ক্যাটেগরাইজেশন টু দেম। অনেক অনেক জিনিস বেরোচ্ছে, তবে আমার গবেষণায় যেটা আমি পেয়েছি তাতে এই যে 90% অফ দি পিপল, এখন পৃথিবীতে 78 মিলিয়ন অটিস্টিক চিলড্রেন আছে এখন, তার মধ্যে 90% বলতে গেলে 70 মিলিয়নই ইডিওপ্যাথিক। এদের যদি আমি স্পেকট্রাম করি, তাহলে যেমন আজকে আমার বাচ্চার অটিজম হয়েছে, মানে আজকেই আমার বাচ্চা কিন্তু অটিস্টিক হয়ে যাচ্ছে না ইডিওপ্যাথিক কেসে। অর্থাৎ আজকে যদি ক্ষতি করা শুরু করে দেয় অটিজম, সেই ক্ষতি করাটা 5 বছর ডেভেলপমেন্টের মধ্যে অনেকখানি ক্ষতি করে দেয়। মানুষের ব্রেইন 90% ডেভেলপ হয় 5 বছরের মধ্যে, এর মধ্যে খুব কষাস দিয়ে। এই জন্য আমি ইম্পর্টেন্স দিয়েছি বাবা মারা দয়া করে 2 থেকে 5-এর মধ্যে তৎপর হও। ইফ ইউ প্লিজ, যেমন এইখানে বেশিরভাগ বাচ্চা 2 থেকে 5, বড় জোর 6-এর মধ্যে আমার কাছে এসছে, এবং আই এম ভেরি লাকি যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সহজ সব স্পেকট্রামে আমি কাজ করছি, এবং আমার চিকিৎসা পদ্ধতি বাবা মারা অত্যন্ত মেটিকুলাসলি, ম্যান বিহাইন্ড দি মেশিন। চিকিৎসা দিলে কাজ হবে না। যে বাবা মা প্রাণাতিপাত করছে সেই বাবা মারই শিশু সবচেয়ে বেশি ভালো হচ্ছে। আমি যখন বাবা মাদের সাথে কথা বলবো তখন এটা বলবো। তা সেজন্য আমি দুটো, জেনেটিক অ্যান্ড ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক এর মধ্যে অ্যাসপারজার সিনড্রোম, তারপরে আপ টু আপনি পিডিডি, পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার চলে যাচ্ছে, এবং এগুলির চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে এখন পর্যন্ত। আর যেমন ফিলান ম্যাকডারমিট সিনড্রোম, ফ্রেডার উইলি সিনড্রোম, অ্যাঞ্জেনম্যান সিনড্রোম, রেট সিনড্রোম অ্যান্ড ফ্রাজাইল এক্স সিনড্রোম, এই 5টা সিনড্রোম জেনেটিক ক্যাটেগরির। এইখানে চিকিৎসা আমার এখনো আছি জেনেটিক সায়েন্টিস্টদের কাছে, তারা এটাকে সামনে আনছেন। আমি তাদের রিসার্চের শুভকামনা করি, অনেকে আগাচ্ছেন তারা। আর এর মধ্যে অনেক ধরনের চিকিৎসা বেরিয়েছে, আহ, কেউ কেউ উপকার পাচ্ছেন, কিন্তু আমি সে সম্বন্ধে মন্তব্য করব না। তার আই ওয়ান্ট অ্যান এভিডেন্স। যেমন আমি আপনাদের সাথে এ পর্যন্ত 27 জন মা বাবা তাদের বাচ্চারা উন্নতি করছে প্রেজেন্ট করতে পেরেছি, 50টা সাকসেস স্টোরি দিয়েছি, আরো অনেক বাচ্চা এখন হচ্ছে। আমরা এই গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্নটা কি আপনার? তৃতীয়টা ছিল যে শিশুর অটিজম আছে বুঝতে পারার পর একজন প্যারেন্টস দ্রুত কি করা উচিত? এইখানে আমি একজন হোমিওপ্যাথদের একটা জিনিস ক্লারিফাই করে দেওয়া উচিত। আমরা আমাদেরকে হোমিওপ্যাথ বলি, এই নর্থ আমেরিকাতে আমরা ডাক্তার বলি না। তো আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা, একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসককে খুঁজে বের করার দরকার। এখন বিষয়টা সেটা হচ্ছে, আজকালকার মা বাবারা তো অনলাইনে কত চমৎকার আমার বক্তব্য শোনার ব্যবস্থা আছে। অনেক চিকিৎসক আছেন, তারা চেষ্টা করছেন, গবেষণা করছেন, তাদের বক্তব্য শোনেন, বোঝেন। আর আপনার নিজেকে বুঝতে হবে, আপনি মন দিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানে আমি চিকিৎসাটা, আপনার যত প্রশ্ন আছে সবগুলি করবেন, না বুঝে কোনো চিকিৎসা করবেন না। দ্যাট ইজ হোয়াট আই রিকোয়েস্ট। আর ধৈর্য ধরতে হবে। এখন ধরুন, আমি যখন কথা বলবো প্রত্যেকটা মা বাবার সাথে, তাদের অপরিসীম ধৈর্য, তাদের যে পারসিভিয়ারেন্স, সে কথাগুলিকে বলবো। তো একজন ভালো হোমিওপ্যাথিক কনসালট্যান্ট আপনাদেরকে খুঁজে বের করতে হবে, যিনি এই ব্যাপারে ইন ডিটেলস বোঝেন। এই চিকিৎসাটার একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এটা সত্যিই বিরল। আপনি আমিও খুঁজেছি। তো এটা একটা এর সম্বন্ধে ভালো ধারণা বলা হোমিওপ্যাথ চাই। আর হোমিওপ্যাথিক পদ্ধতিতে কেস টেকিংটা, আপনি এই সমস্যা, এটাকে আমি রোগ বলি না, এটা ডিসেবিলিটি, এটার এভরি ডিটেলস জানতে হবে। ডিফারেন্ট ক্যাটেগরি, ডিফারেন্ট এরিয়া অফ ব্রেন, ডিফারেন্ট এরিয়া অফ ফিজিক্যাল সিস্টেম, মা বাবার ব্যাকগ্রাউন্ড, এভরি ডিটেলস জানতে হবে এ টু জেড। তা না হলে
এই রোগকে নিজেও বুঝতে পারবেন না, আন্দাজে দয়া করে কেউ চিকিৎসা করবেন না, কারণ তাহলে হোমিওপ্যাথির বদনাম হবে। আর হোমিওপ্যাথিতে কিন্তু একটা চিকিৎসা আছে, আপনাকে খাটতে হবে, গবেষণা করতে হবে। তারপরে আহ হোমিওপ্যাথিক চিকিৎসার সাইড এফেক্ট সম্বন্ধে জানতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসাতে আসলে কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। হুম, যে ওষুধে প্রথম 2 মাসে দেখা গেল একটা বাচ্চা ভালো হলো, শেষের 2 মাসে সে ওষুধটাই ভালো হচ্ছে না। এখানে বুঝতে হবে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, ঘাবড়াতে কিছু নেই, হোমিওপ্যাথি কোনো ক্ষতি করে না। তার প্রমাণ আছে, এই আপনাদের নিউ ইয়র্কে একটা কেস ঘটেছে, পরে বলবো। আহ, আর হচ্ছে হোমিওপ্যাথির বিভিন্ন তত্ত্ব, আধুনিক বিজ্ঞান এবং বিভিন্ন তত্ত্ব, যেমন হিপোক্রেটিক মেডিসিনাল থিওরিজ, নিউরো অ্যানাটমি, নিউরোফিজিওলজি, নিউরোলজিক্যাল রিগ্রেশন, নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট, নলেজ ডেভেলপমেন্ট প্রসেস, জেনেটিক অ্যান্ড ইডিওপ্যাথিক অর্জন সম্পর্কে বিশেষজ্ঞের ধারণা আছে কিনা, এই সম্বন্ধে আপনাদের বিবেচনায় আনতে হবে। তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। আর আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। একজন অটিজম যিনি চিকিৎসা করবেন, he must be very knowledgeable, he or she must be হুম, very well acquainted। এই জিনিসগুলি খেয়াল রেখে আপনারা চিকিৎসা পদ্ধতি আহ, এবং চিকিৎসা পদ্ধতি হচ্ছে আপনাকে ফলো করতে হবে। কারণ হচ্ছে আমি কে, আমি পার্সন হিসাবে আই এম নট ইম্পর্টেন্ট। আমার প্রসেস অ্যান্ড আমার ইনস্ট্রাকশনস, আমার গাইডলাইন, হাউ আই এম ওভারকামিং, সমস্ত অভিজ্ঞতাকে কংক্রিট করে আপনারা জিনিসটা দিয়ে এগোবেন। তারপরে 4 নম্বর প্রশ্ন কি যেন আপনার? হ্যাঁ, প্যারেন্টদের ট্রিটমেন্ট ছাড়া আর কি করার আছে? সারা পৃথিবীতে পাগল হয়ে যাচ্ছে বাবা মারা, দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। তাদেরকে সবকিছু সার্চ করতে হবে, হুম, নিজেদেরকে এডুকেট করতে হবে। প্রয়োজনে এই যে আমাদের থেরাপিস্ট যারা, হুম, হুম, দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব। থেরাপিস্টরা যেখানে চিকিৎসক নেই সেখানে থেরাপিস্টরাই ভরসা। বিভিন্ন বিহেভিয়ার থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, নলেজ থেরাপিস্ট, ফুড অ্যান্ড নিউট্রিশন থেরাপিস্ট, এরা সবাই প্রয়োজনীয় বন্ধু এখানে, অ্যান্ড দে আর দি হেল্পফুল। এবং আমার চিকিৎসা করলেও লাগবে, না করলেও লাগবে। এখন ওই যে তাহলে আপনার চিকিৎসার দরকার কি? হুম, আমার চিকিৎসা হচ্ছে, আমি মাঝে মধ্যে বলি, কথাটি খুব সাধারণ, যে পানি গরম না হলে ভাত ফুটবে না, ভাত সিদ্ধ হবে না। তা আমার কাজটা হবে পানি গরম করা। আমি পানি গরম করব, ভাতটা, বিরিয়ানিটা, পোলাওটা, কাচ্চি বিরিয়ানিটা মা বাবা রান্না করবেন। আর বিহেভিয়ার থেরাপিস্ট এখানে অনেক চমৎকার হেল্প করতে পারেন। তারপর প্রশ্নটা কি? জি, ট্রিটমেন্ট কতদিন করা প্রয়োজন? এই ট্রিটমেন্টটা আমার চিকিৎসা আমার এখনই আমি কয়েকটা বাবা মাদেরকে এখানে আনবো, হুম, যারা 8 মাসের মধ্যে উপকার পেয়েছে, আবার 2 বছর পরে যে উপকার পাচ্ছে। বাচ্চাটির সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষতিটা হুম, হুম, কতখানি হয়েছে, ডিগ্রি অফ ইনফ্লিকশন অফ অটিজম উইদিন দি স্কোর অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার উপরে নির্ভর করবে বাচ্চাটার কত দ্রুত রিকভার করবে। সো এইটার অ্যান্সার আমার কাছে নেই। তবে 8 মাস থেকে 2 বছর, 1.5 বছর পর্যন্তর মধ্যে অনেক বাচ্চাই, 2 থেকে 5 বা 2 থেকে 6-এর মধ্যে যদি বাচ্চা পাওয়া যাচ্ছে হুম, হুম, তাহলে উন্নতি করছে। বাট 6-এর পরে 8, যেমন আমি নেভাদাতে একটি শিশুকে দেখতেছি, 13 বছর বয়সে আমি তাকে পেয়েছি। হুম, হুম, আমি দিতে চাইনি, কিন্তু ওই মা বাবা আরেকটা রেফারেন্স এসছে, অ্যান্ড দে হ্যাভ টেকেন 3 বছর, আজকে 2.5 বছর চিকিৎসা চলছে, ফ্যান্টাস্টিক ডেভেলপমেন্ট হয়েছে। ওটা দেখে আপনাদের নিউ জার্সির আর একটি বাচ্চা রিসেন্টলি এসছে। বাট এগুলি খুব কষ্ট, আমার জন্য খুব কষ্ট, প্রচুর কষ্ট। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট মা বাবার ইয়েটা, কিন্তু সব ক্ষেত্রে সফল হওয়া যায় না। আপনাদের নিউ ইয়র্কের আর একটা বাচ্চা ব্রঙ্কসে, ওই বাচ্চাটি 11 বছর, কিন্তু ওই বাচ্চাটি আমি না বলেছি, আমি জোড়হাত করে বলেছি যে না, আপনি সফল হবেন না, ওরা ভালো রেজাল্ট পাচ্ছে না। ফলে এই ক্ষেত্রে আমার স্পেকুলেশন থাকবে, কিন্তু 2 থেকে 5 বা 6-এর মধ্যে বাচ্চা আমি অতি দ্রুত হুম, হুম। আহ, চিকিৎসা করতে চাই। তারপরে আর প্রশ্নটা কি? আহ, ওই যে সিমটম গুলো যদি একবার চলে যায় পুনরায় কি আবার আসবে কিনা, আবার দেখা দিবে দেখুন, কিনা? দেখুন, ভেরি গুড কোয়েশ্চেন। কারণ
এই যে 44টা বা 45টা সিমটম, আরো বেশি সিমটম আছে। এখন আমি প্রধান মূল 3টি এবং 10টি হোমিওপ্যাথিক ল অফ ইন্ডিভিজুয়ালাইজেশন এবং সায়েন্টিফিক ল অফ ট্রিভিয়াল মেনি অ্যান্ড ভাইটাল ফিউ, এটাকে ইউজ করে আমি অবজেক্টিভ ট্রিটমেন্ট, সায়েন্টিফিক ট্রিটমেন্ট করছি হোমিওপ্যাথির। তাতে করে প্রধান যে, যেমন কান টানলে ঘাড় আসে, তা আমি প্রধান সমস্যাগুলিকে চিকিৎসা করছি। সেই প্রধান সমস্যাগুলি হয়তো অনেক কিছুর সমাধান করবে, কিন্তু অনেক কিছু আসবে, কোনো কিছু বাইপাস হবে না, আমাদেরকে সবকিছু ফাইট করতে হবে। কিছু কিছু সমস্যা এই চিকিৎসা করতে করতেই অ্যাপিয়ার করে। এই যেমন আমাদের শিকদার সাহেব এবং মিসেস রত্না, ওদের বাচ্চার একটি সমস্যা হঠাৎ করে আমাকে দিয়েছেন এবং সেটার সমাধান হবে, কিন্তু এটা ছিল না আগে। তারপরে আমি তখন কথা বলবো, যখন চলবো এরকম আবার নতুন নতুন কিছু অ্যাপিয়ার করে। ফলে জেনারেলি উই হ্যাভ টু বি ভেরি ওয়াচফুল, খেয়াল রাখতে হবে এবং এটার সলিউশনের চেষ্টা করতে হবে। হোমিওপ্যাথিতে সত্যিকার ভাবে এর সলিউশন আছে এবং কাজ হচ্ছে। এই তো এই হলো মূল প্রশ্ন। এখন আপনি আপনার অনেক অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে যদিও, কিন্তু বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চিকিৎসা প্রণালীর মধ্যে প্রধান যদি বিষয়গুলোর উপর একটু আলোকপাত করেন। ফান্ডামেন্টালি আমি বলবো যে এটার কেস টেকিং, আপনার চিকিৎসা ধৈর্য ধরে। আমি 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যবহার করি প্রত্যেক বাবা মার সাথে কথা বলা। তাদের ডিফারেন্ট সেক্টরস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের 6টা সেক্টর, প্রত্যেকটা সেক্টর অনুযায়ী আমি সমস্যা এবং সিমটমগুলিকে কালেক্ট করি। তারপরে সেটাকে নিয়ে আমি প্রচুর পড়াশোনা করি। আমার যারা আছেন আমার সাথে যুক্ত এক্সপার্টস, তারা যথেষ্ট সময় ব্যয় করে এবং কোনো বাচ্চাকে আমি 4-5 দিন সময় না নিয়ে কোনো ডিসিশনে আসতে পারি না। প্রত্যেকটা বাচ্চাকে সেন্টার রাউন্ড করে 15টা কেস স্টাডি করি এবং আবার বাবা মাকে বলি যে দেখো এইভাবে আমি এই আমার প্রগনোসিস এই, এবং সায়েন্টিফিক্যালি প্রত্যেকটা জিনিসকে আমি সায়েন্টিফিক, একটা হচ্ছে আমি হোমিওপ্যাথিক ল অফ ইন্ডিভিজুয়ালাইজেশন, এই জন্যে আমি হোমিওপ্যাথিক টাইনোলল বের, এই অটিজমের টাইনোলল বের করতে পারবো না, কারণ এক একটা বাচ্চা এক এক রকম, তাকে ইন্ডিভিজুয়ালাইজেশন দরকার। এই জন্য হোমিওপ্যাথিক ইন্ডিভিজুয়ালাইজেশন ম্যাচেস ইট। তারপরে পেরেটোস ল অফ ট্রিভিয়াল মেনি ভাইটাল ফিউ, সেটাকে ব্যবহার করি। তারপরে হিপোক্রেটিক ল অফ মেডিসিনস, তারপরে হ্যানিম্যানিয়ান প্রিন্সিপাল, তারপরে একদম শেষে আমরা চলে যাই ল অফ মিনিমাম ডোজ। অর্থাৎ একটা ছোট্ট চিনির বড়ি খাইয়ে এই বাচ্চাগুলি কথা বলছে। এখন আমাকে ওই যে হাসান সাহেব জিজ্ঞেস করছিলেন, আপনি ছোট ছোট চিনির বড়ি দেন, এটাতে কি ম্যাজিক করে যে আমার বাচ্চা 8 মাসের মধ্যে ম্যাজিক্যাল ডেভেলপমেন্ট হলো, আরো হবে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ল অফ মিনিমাম ডোজ। একটা বড়ি অনেক সময় যথেষ্ট। এই হচ্ছে মূল চিকিৎসা প্রণালী। আর আমি এগুলিকে ছকটা, আমি এগুলি মাপি, মেজারমেন্ট করি এবং তারপরে বাবা মাদের সাথে উপস্থিত করি। এই আমরা বাবা মাদের কথা একটু শুনি, এবার আবার আপনার কাছে আসবো। আমাদের সিডনি থেকে, অস্ট্রেলিয়ার সিডনি থেকে যুক্ত হয়েছেন আমাদের নাজনীন আপা, নাজনীন আক্তার। আপার কাছ থেকে একটু জানবো। আপা, আপনি যদি বলেন যে আপনার শিশুটি কখন জানলেন যে অটিজমের বিষয়টা আপনার দৃষ্টিতে আসলো এবং জানার পর কি করলেন, ডক্টর আমাদের অটিজম বিশেষজ্ঞের যে শরণাপন্ন হলেন কিভাবে, একটু যদি একটু বিস্তারিত বলেন এবং ফলাফলটা যদি একটু বলেন, সর্বশেষ কি অবস্থা। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে কথা বলতে দেওয়ার জন্য। কোনো সময় চিন্তা করি নাই ছেলের জন্য ভাবে কথা বলবো, বাট বলতে হবে। আমার স্যারকে আমি পাই 2021-এ অ্যাকচুয়ালি, তখন নাশওয়ানের 7 হবে। আর আমার তখন নতুন একটা বেবি হয়েছে। তো নতুন বেবি, আমার একটা স্পেশাল নিড বাচ্চা, সবকিছু মিলে খুবই ওভারওয়েলম ছিল। তো আমি বিভিন্ন স্যার যেটা বললেন যে অনলাইন চেক করতে করতে স্যারের ওয়েবসাইটটা পাওয়ার পর তখন প্রথম 1-2 সপ্তাহ মানে অনেক কনফিউজ ছিলাম যে আসলে, কারণ ইভেন দো উই আর লিভ ইন সিডনি, এখানে বিভিন্ন ধরনের চাইনিজ মেডিসিন, হোমিওপ্যাথি, দিস দ্যাট সবকিছুই আছে, কিন্তু আমরা জানি না আসলে কোনটা কতটুকু ফল দেয়। আর আমরা এরকম প্যারেন্টস, আমরা ডেসপারেট
সবার কাছে যাব হেল্পের জন্য, শুধু বাচ্চাটাকে একটু হেল্প করার জন্য। তো যাই হোক, তখন যখন স্যারেরটা পাই, স্যার আমার সাথে কথা বলেন। কথা বলার পর স্যার আমার সাথে, আমার মনে আছে 1.5 ঘন্টারও 10 মিনিট বেশি স্যার অনেকক্ষণ ধরে কথা বলে, কারণ বাচ্চার অলরেডি 7 হয়ে গেছে। আর আমার বাচ্চাটা তখনও নন ভার্বাল, মানে এখনো সে নন ভার্বাল, বাট এখন ফলাফলটা পরে বলতেছি, কিন্তু তখনও নন ভার্বাল। আমার বাচ্চার আই কন্ট্যাক্ট ওভাবে ছিল না। আর নাশমান যে একটু অন্যরকম, এটা আমি জানতে পারছি যখন ও 2 বছর বয়সে। আমার বিশ্বাস ছিল হয়তো বা থেরাপি দিয়ে বা মেডিসিন দিয়ে হয়তো বা কাজ হবে, মানে হয়তো বা হবে, মানে ইগনোরেন্স, মানে না হবে কিচ্ছু না, না হবে কিচ্ছু না, মানে এরকম করতে করতে আসলে জিনিসগুলো একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, স্যারের শরণাপন্ন হলাম। স্যার অনেকক্ষণ ধরে আমার হাজবেন্ডের সাথে বিভিন্ন কথা বললেন বাচ্চাকে নিয়ে। মানে আমরা একমাত্র জোর করেই স্যারকে বললাম যে স্যার আপনার দেখতে হবে আমার বাচ্চাকে, যাই হোক ডিসিশন উই ডোন্ট মাইন্ড, কিন্তু আপনার দেখতে হবে। তো তারপর থেকে স্যার দেখা শুরু করলেন। তো স্যারের সাথে প্রথম মেডিসিনটা যখন দেই, আহ, স্যার একটা কথা বললেন যে হোমিওপ্যাথির সাইড ইফেক্ট নিয়ে। তো হ্যাঁ, হোমিওপ্যাথি আসলে আমি তো স্যারের সাথে 2021 সাল থেকে 2024 সাল অনেকদিন পর্যন্ত যুক্ত আছি। তো এটা আসলে সাইড ইফেক্ট হয় না, কিন্তু যেটা হয় একটু অন্যরকম লাগে, যে বাচ্চা তো আগে কিছুই করতো না, এখন হয়তোবা ওর ব্রেন ডেভেলপড হচ্ছে, বা নতুন নতুন কি বলবো জয়েন্ট তৈরি হচ্ছে ব্রেনে, বিভিন্ন ধরনের আপনার ইলেকট্রিক শক যাচ্ছে বা কিছু একটা, যার কারণে বাচ্চার অ্যাওয়ারনেসটা বাড়তেছে। তখন যেটাও পড়তো না সেটাও ও করে। ও একটা কথা বলিনি, নাশমানের সেলফ হার্মিং ব্যাপারটা ছিল, নাশমান নিজেকে হার্ম করতো। কারণ ও হয়তোবা বলতে পারতো না বা কোনো কিছু বলতে পারতো না, হার্মিং ব্যাপারটা ছিল, এটা স্কুলও মানে খুব কনসার্ন ছিল। আহ এই দেশে সেলফ হার্মিং ব্যাপারটাকে খুবই অন্য লেভেলে মানুষ অস্ট্রেলিয়াতে দেখে আর কি। তো যাই হোক, আমি প্রথমে স্যারকে বলছি স্যার আমার বাচ্চাটা নিজেকে হার্ট না করে, ওর জন্য সেলফ হার্মিং এই জিনিসটা চলে যায়। তো যাই হোক, স্যার ওটা নিয়ে আহ কাজ করলেন, আমাদের কথা নিয়ে কাজ করলেন, তারপরে বিভিন্ন ধরনের ফলো আপ দিলেন, কি করা যাবে কি করা যাবে না, কিভাবে বাচ্চার সাথে কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে। মানে স্যার এইভাবে বলতেন যে শুনতে খুব ভালো লাগতো, যে বাচ্চাটাকে আপনি মানে একটা ফুলের মতো করে দেখবেন, মানে কোনো জিনিসে চাপ দিবেন না বা কোনো জিনিসে প্রেশার দিবেন না, মানে মানে এমন ভাবে ফিল করাইতো স্যার যেন মানে নাশমান আমার কাছে অন্য কিছু একটা, মানে মানে আল্লাহর দেয়া একটা মানে অন্যরকম একটা ফিলিংস করাইতো। তো এরকম করে আর কি শুরু করা হয়। তো এখন যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ নাশমান যখন মেডিসিনটা শুরু করি তখন একটু একটু নাশমান একটু ওভারওয়েলম ছিল। আমি স্যারকে শুধু ফোন করতাম, জ্বালাইতাম রাত 1টার সময় 2টার সময় ফোন করে, কারণ আমাদের সিডনির সাথে কানাডার কোনো কোনো টাইম টেবিল ছিল না। তবুও স্যার সব সময় ফোনে অ্যান্সার দিত, কথা বলতো, ইয়া করতো, মানে আমাকে কমফর্ট দিত, আমার হাজবেন্ডকে কমফর্ট দিত যে কিছু হবে না, আপনি মানে মেডিসিনটা চালায় যান। তো আমরাও স্যারের উপর বিশ্বাস ছিল, তো চালাই গেছি। আলহামদুলিল্লাহ আমার ছেলে আজকে 21 সাল, তো 2-2.5 বছর হলো। নাশমান কোনো কিছু যদি আপসেট হলে নাশমান কান্না করে বলে, এখন ওর আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে। আগে ওকে একটা কাজ দিলেও সেটা করতে পারতো না, এখন সে অন্তত চেষ্টা করে। প্রথমবারে পারে না, কিন্তু সে 5বারে পারে। আর হচ্ছে আমরা এখন এই লার্নিং নিয়ে মানে ভোকাল নিয়ে কথা বলতেছি। তো আগে যেমন 5টা ওয়ার্ড ছিল, এখন ওটা 10টা ওয়ার্ড হয়েছে। স্টিল ওর বয়স অনুযায়ী ও ফার বিহাইন্ড, কিন্তু তবুও একটু একটু করে আগাচ্ছে। স্কুল থেকে কোনো ওভাবে কোনো কমপ্লেন আসে না যে না নাশমান এরকম মানে নিজেকে হার্ট করতে চাইছে বা কোনো কিছু একটা হয়েছে। ওই অকারেন্সটা আমি আলহামদুলিল্লাহ এক 1 বছর হয়ে গেল আমি শুনি নাই। তো কিন্তু আমি এটাই বলবো যে হোমিওপ্যাথি স্যার যেটা বললেন, এটা একদিনের ট্রিটমেন্ট না, এটা আসলে 6 মাস খাওয়াবো হয়ে ঠিক হয়ে যাবে। আই হোপ এটা হইতো, কিন্তু এটা আসলে হয় না। কারণ আমি অ্যালোপ্যাথি মেডিসিনও ট্রাই করছি, আমাকে সিডনি ডক্টর রিনাউন্ড স্পেশালিস্ট, আমি ইভেন থাইল্যান্ডও গেছি, আই বিন টু থাইল্যান্ড 2 টাইমস। ওখানেও আমি অ্যাবলিফাই নাশওয়ানকে ট্রাই করেছি, বাট স্টিল দের লাইক ওরকম ভাবে ফলটা পাইনি যেটা আমি হোমিওপ্যাথিতে স্যারের মাধ্যমে পেয়েছি। সো হ্যাঁ, বাপ মারও কষ্ট, বাপ মারও স্ট্রাগল, কিন্তু যদি এটার আউটকাম যদি একটু ভালো কিছু হয় দেন ওয়াই নট। কিন্তু আপনি যে দীর্ঘ 2 বছরের যে ট্রিটমেন্টের যে সময়টা, এই ধৈর্যটা কিভাবে আপনি জি এবং
ওনার প্রতি আস্থাটা কিভাবে রাখলেন আসলে, বিশ্বাসটা কিভাবে ওনাকে দেখলেই আস্থা আসে। আর না, সত্যি কথা স্যার প্রথমে আমি ফোর্স করছি যে স্যার প্লিজ আমাকে নেন, কিন্তু স্যার বলতেছে দেখেন আপনার বাচ্চার তো অলরেডি 7 হবে, মানে 2 মাস পরেই 7 হবে। সো আমিও জানি যে প্রথম 7 বছর একটা বাচ্চার ক্রুশিয়াল টাইম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল যে একটু স্যারকে বলি যে আমাকে আমাকে একটু নেন। কারণ দেখেন ইভেন নিশ্চয়ই ইউএসএ তো অনেক বেশি হয়, কিন্তু সিডনিতেও যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কাছে আসো, যেমন একটা ডাক্তারের কথা বলি, চাইনিজ মেডিসিন ডাক্তার, উনি আমার বাচ্চাকে দেখেনও নাই, কিছুই বলে নাই, উনি রিপোর্টও দেখেননি, উনি না দেখেই উনি বলতেছেন আপনার বাচ্চার জেনেটিক ভাবে আপনারা পাইছেন। তো ইউ কান্ট ইভেন সি দ্য রিপোর্টস, হাউ ক্যান ইউ সে দ্যাট? হোয়াট কাইন্ড অফ আ ডক্টর আর ইউ? ইউ ডিডন্ট ইভেন অ্যানালাইজ মাই চাইল্ড। তো সেক্ষেত্রে যখন স্যার আমাকে প্রথম থেকে বলতেছে বাচ্চার ওয়েট কত ছিল, বাচ্চার কোনো ব্যথা পাইছে কিনা, বাচ্চার মানে আমার 7 বছর আগে থিসিস করে বের করতে হয়েছে যে তখন কি ছিল তখন কি ছিল তখন কি ছিল। তো এই জন্যই আর কি মানে আমার মনে হয়েছে যে যদি মানে আল্লাহর পর যদি কারো কাছে আমার মানে মানে চেষ্টা করতে হয়, এটা স্যারের কাছে। আপনি ট্রিটমেন্ট শুরু করার কতদিন পরে এই মানে একটা ইন্ডিকেশন বাকি একটা ধরেন আচ্ছা, ট্রিটমেন্ট প্রথম 6 মাসে যেটা হয়েছে, আমি যেটা বলবো সাইড এফেক্ট না, কিন্তু প্রথম 6 মাসে নাশমানের মানে ইলেকট্রিক আমি বুঝতে পারতেছিলাম যে ও মনে হয় ওর আশেপাশে জিনিস ফিল করতে পারতেছে। ও আর আমার একটা বেবিও হয়েছিল তখন, দেখতেছে মা তো 6 বছর আমার কাছেই ছিল, তো মাও যেন আমার থেকে দূরে সরে গেছে, কারণ আমি নতুন মা হয়েছি, আবার নতুন করে মা হয়েছি, আবার নতুন বাচ্চা নিয়ে আমার একটা টেনশন, সবকিছু মিলায় মানে একটু অন্যরকম। প্রথম 6 মাসটা কিন্তু না, প্রথম 6 মাস না, বলবো 4 মাস, প্রথম 4 মাসটা আমার জন্য খুব মানে আমার হাজবেন্ডের জন্য খুব ওভারওয়েলমিং ছিল। তারপরে আস্তে 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 একটু ঠিকের দিকে আগাইছি। কিন্তু আমি কিন্তু এখন 2 বছর হয়ে গেছে অলরেডি মেডিকেশন, আমি 2 বছর ধরেই স্যারের সাথে আছি। এটা একদিনে আমি যদি বলতে পারতাম একদিনে এটা ঠিক হয়ে যায়, যে একটা প্যানাডল খেলাম ঠিক হয়ে গেল জ্বরটা, আনফরচুনেটলি এই জিনিসটা এটা না। ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং, থ্যাংক ইউ। এখন কি পর্যায়ে আপনার শিশুটি, বয়স কত এখন? আমার ছেলেটা যেটা হয়, সরি স্যার আপনি কিছু বলতেছিলেন? না না, প্লিজ গো আহেড, আপনি বলবেন। হ্যাঁ বলুন। এখন যেটা হয়, প্রথম যেটা হয় সিডনিতে সেলফ হার্মিং বা অন্যজনকে হার্মিং করা, এটা নেক্সট লেভেলের ওরা ভার্বাল হোক নন ভার্বাল হোক ওরা অতটা করে না, কিন্তু অন্যকে যখনই হার্ম করবে বা নিজেকে হার্ম করবে ওরা তখন অন্য জিনিস চিন্তা করে, স্কুল কলেজিং নিয়ে। তো আলহামদুলিল্লাহ স্যার এটা নাশমানের এখন একদমই নাই। নাশমান কিন্ডার গার্ডেন থেকে সেলফ হার্মিং এর অবসেশন ছিল, আমাকে 2 দিন পর আমি জবে থাকতাম, আমি তখন মাস্টার্স শুরু করব বলে অর্ধেক মাস্টার্স আমি মানে করতে পারিনি। তো যখন ফোন দিত আমার হাজবেন্ডকে বা আমাকে যে ইউ হ্যাভ টু পিক আপ ইউর সান, ওর সেলফ মানে ও নিজেকে হার্ট করা শুরু করছে, যদি বেশি করে আমরা অ্যাম্বুলেন্স কল করব। তো আলহামদুলিল্লাহ এইটা এখন আর আমার টেনশন নাই, মানে এটা আলহামদুলিল্লাহ মানে এটা আমি এখন পুরোপুরি হ্যাপি এটা নিয়ে। আর যেটা ভার্বাল সেটা আমরা এখনো মানে চেষ্টা করতেছি নাশমানকে নিয়ে। নাশমান মানে ও চেষ্টা করে, কিন্তু অনেক সময় ওয়ার্ড গুলো আসতো না, কিন্তু এখন ওর যেমন সাউন্ডটা আসতেছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ওর সাউন্ডটা আসতেছে। হয়তোবা আমি চেষ্টা করতেছি, হয়তোবা ছোট বোনকেও দেখে ও সাউন্ড গুলা বলার চেষ্টা করতেছে। সো উই আর গেটিং সামওয়্যার। স্কুলে যাচ্ছে যে এখন তার এখানে লেভেলটা কি, গ্রেড যদি বলেন স্কুলে? ও আচ্ছা, ও ছিল তো একদম নাশমান ছিল সিভিয়ার অটিজম ছিল, যেহেতু নন ভার্বাল ছিল এদেশে মানে সিভিয়ার ওরকম ওখানেই বলে নন ভার্বাল। তো এখন ওকে লেভেল 2 তে লেভেল 2 to 3 তে আনা হয়েছে। স্টিল ওর ভোকাল অতটা স্ট্রং না, আর ওইখানে মানে এখনো ভোকাবুলারি। অটিজম আর এই ডক্টর অটিজম বিশেষজ্ঞ জাহাঙ্গীরের ট্রিটমেন্ট ছাড়া অন্য কোন ট্রিটমেন্ট পাশাপাশি নিচ্ছেন কিনা? না, আমি অন্য কোনো মানে সম্পূর্ণ শারীরিক ট্রিটমেন্ট নিচ্ছি, কারণ আমি অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি দুটো মিক্স করতে চাচ্ছি না, কারণ এটা আমার মনে হয় না হিতে বিপরীতই হয়ে যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার আর একটু যে শুনলাম আপনার কথা, অটিজম বিশেষজ্ঞ কি বলেন একটু শুনি। জনাব জাহাঙ্গীর, আপনি বলেন এই তার যে শিশুটির কথা বললেন দীর্ঘ সময় নিয়ে এবং অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং অনেক আশাবাদী, অনেক ভেরি পারসিভিয়ারিং মম, এবং তার আসলে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কেস। আমি
আমাকে সবাই বলে যে আপনি ডাক্তার, আপনাকে চিকিৎসা করতে হবে, আমি কনসালট্যান্ট, আমি চিকিৎসা করতে হবে। হ্যাঁ, কিন্তু আমি জানি একটা চিকিৎসায়, যেমন এই বাচ্চাটিকে আমি সবকিছু অনুধাব অ্যাসেসমেন্ট করার পরেই আমি বলেছিলাম দিস ইজ এ ইডিওপ্যাথিক কেস, ইট ইজ নট এ জেনেটিক কেস। তখন আমি বললাম আপনার বাচ্চা কথা বলবে, বাট হোয়েন আই ডোন্ট নো। আমার কিন্তু প্রচন্ড ভরসা ছিল। এখন এই আর এর পেছনে মাকে পরিশ্রম দিতে হবে। কোন থেরাপিস্ট তারা হেল্প করবে, দে আর দি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, কিন্তু বাচ্চার অন্যান্য যে যে জিনিস আছে, যেমন আই কন্ট্যাক্ট, আগে যখন আমরা শুরু করেছিলাম 10 to 15% ছিল, রাইট নাও এটা 65%। ইলাস্ট্রেশন, একটা কথা শুধু অ্যাড করবো যে নাশওয়ালে অনগোয়িং থেরাপি চলতেছে, যেটা 3 বছর নাশওয়ালে ছিল, স্পিচ, ওটি, বিহেভিয়ার, এগুলা থেরাপিটা চলতেছে। তার জিজ্ঞেস থেরাপিটা লাইফ লং। এখন পানি গরম হয়ে গেছে, আপনি ইউ ক্যান মেক এ গুড 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 প্রোডাক্ট আউট অফ ইট। ইনস্ট্রাকশন থেকে উনি জানিয়েছেন যে 0% ছিল, কোন রকম ভাবে নলেজ প্রসেস করার ক্যাপাসিটি ছিল না, 50% এসছে। হয়তো ছোট ছোট 10টা কাজ করে বললে 5টা করে দেয়। ইন্টেলিজেন্সে হি হ্যাজ গেইনড এ লট। তার ভার্সন অনুযায়ী এটা 20, সে ইন্টেলিজেন্ট বেবি ছিল, যে জন্য আমি নিয়েছিলাম। এটা 20, কিন্তু উনি গতবারের রিপোর্টে জানিয়েছিলেন এটা 70 to 80% ইম্প্রুভ করেছে। এখন সে অনেক কিছু বোঝে, সিচুয়েশনাল। ফাইন মোটরে হাতে অনেক কিছু এগিয়েছে। 5% ছিল চিকিৎসা শুরুতে, এখন 50% ওনার রিপোর্ট। গ্রস মোটরে কম আছে, 10% ছিল প্রথমে একদম, এখন 30%। সেলফ হার্টিং হচ্ছে যেটা আমার মেইন ফোকাস ছিল, ওইটা উনি বলেছেন একেবারে চলে গেছে, কিন্তু আমি বলবো যে 90% রিডাকশন হয়েছে, আরো কিছুটা যেতে হবে। আর ওয়ার্ডে আমি বলি যে কিছু না হলেও অন্তত 20% ইমপ্রুভ করেছে। সেটা হচ্ছে তার ভোকাল কর্ড অ্যাক্টিভেটেড হচ্ছে, তার শব্দযন্ত্রটা যেটা মরিব্যান্ড, যেটা মরে গেছিল, সেটা রিভাইভ করছে। এবং ওই যে উনি যেটা বললেন যে ইলেকট্রিক শক না, দিস ইজ কল্ড নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ জেনেটিক, অর্থাৎ যে নিউরোপ্লাস্টিসিটির প্রপাগেশনের উপরে মানুষের অল কাইন্ডস অফ ব্রেইন প্রসেস, নলেজ প্রসেস, ইন্টেলিজেন্সিয়া, এভরিথিং এই জায়গাটায় খুব স্লো কাজ করতে হয়। এটাতে যদি আমরা তাড়াহুড়া করি, আমরা ভুল করে ফেলবো। এবং সব ক্ষেত্রে সব ডাক্তাররাই চেষ্টা করবেন এই দিক থেকে কাজ করার, কিন্তু এটা ধীরে হবে, এই জন্যে সময় লাগে। এবং রিসার্চ বেসড। এখন হোমিওপ্যাথিতেও যে রেডিমেড কোনো ওষুধ আছে, সরি, না, এটা আপনাকে পড়তে হবে। এই মোড়ের দোকান খুলে হোমিওপ্যাথিক দোকান ডাক্তার হয়ে হয়ে যে তারপরে সেটা থেকে চিকিৎসা দিলে, সেই চিকিৎসার মধ্যে অভিজ্ঞতাটা আছে, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অনেক বড় বড় ডাক্তার আছেন, কিন্তু এই রোগটাকে ভালো করে বুঝতে হবে, তারপরে হোমিওপ্যাথি সফল হবে। বাট দিস মাদার ইজ এ স্টাবর্ন মাদার, সে দুনিয়ার এফোড় করে ফেলছে, অ্যান্ড শি হ্যাজ ভেরি ইনোভেটিভ ওয়ে। আমাকে মাঝে মধ্যে ভিডিও শেয়ার করে, ক্লিপ, কি সুন্দর করে সে তার বাচ্চাকে শব্দগুলো বের করে আনছে। আই হ্যাভ নট সিন অ্যাক্রস, থেরাপিস্টরা এরকম করে না। আর থ্যাঙ্কস টু হার পারসিভিয়ারেন্স। আর সবসময় আমাকে প্রশ্ন করে, সমস্যা হলে আমি একটু সময় নেই। আমি এখন বাবা মারা বেড়ে গেছেন, কিন্তু আমি প্রত্যেকে একটু সময় নিয়ে উত্তর করি, আমার সে বুঝতে চেষ্টা করে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ ম্যাগনিফিসিয়েন্ট, গ্রেট। আমি মনে করি এই বাচ্চাটি প্রোগ্রেস করবে, অন্যান্য সব দিকে প্রোগ্রেস করেছে। এখন লাইফ স্কিলস আর ভোকাবুলারিটা প্রচন্ড ভাবে আমরা চেষ্টা করছি এটাকে এগিয়ে নিতে, কারণ অন্য সবকিছু কিন্তু রেডি আছে, হচ্ছে, ইমপ্রুভ করছে। ভোকাবুলারি আর কানেক্টিভিটি উইথ নলেজ প্রসেসিং, আর শব্দ দিতে হবে। ওই বাচ্চার শব্দ নেই, আমাদের এক একটা 50,000 ওয়ার্ড আছে আমাদের মাথার মধ্যে, ওই বাচ্চার 50টা নেই। যত শব্দ দেবেন সে তত শব্দ বের করতে পারবে। সো দিস ইজ আই অ্যাপ্রিসিয়েট, বেস্ট অফ লাক, অ্যান্ড শি ইজ ওয়ান অফ দি ফোররানার্স। লেটস সি। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। যদি আপনার শেষ করবো, আপনাকে আপনার যদি আরো
পরে আপনার প্রশ্ন থেকে আমরা জানবো যে আপনি তো অনেক কিছু বললেন, অটিজম বিশেষজ্ঞ জাহাঙ্গীরের কথা বললেন, আবার আপনার নিজের কথাও বললেন। এখন অন্য মা বাবারা যারা এই বিষয়ে যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, বা যারা এরকম শিশুদের নিয়ে বিভিন্ন ভাবে ভোগান্তির মধ্যে রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমি জানি রাস্তাটা সহজ না, কোনো সময় ছিলই না। আর তারাই বুঝবে আমার কথাগুলা যাদের একটা স্পেশাল নিড বাচ্চা আছে। কোন নিউরোটিপিক্যাল বাচ্চার মারা হয়তো বা আমার কথাগুলো বুঝবে না। তো এই পথটা আসলে আমাদের চলতে হবে, আর নিজের বাচ্চাকে বুঝতে হবে। এখানে স্যার একটা কথা বলতেন, আর মানে আমার আরেকজন থেরাপিস্টের কথা বলতেন যে ইউ আর দ্য অ্যাডভোকেট অফ ইউর চাইল্ড। তোমার বাচ্চার কথা তোমাকে, মানে ওরা তো বলতে পারবে না, কিন্তু ওদের হয়ে তোমার বলতে হবে তোমার বাচ্চার কথা। আর আর হচ্ছে যে যত কম বয়সে আসলে এই জিনিসগুলা যেমন আমি একটা ইনডেনাবেল ছিলাম যে না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে যত তাড়াতাড়ি ভালো এগুলো ট্রিটমেন্ট করা উচিত, থেরাপিস্টে যাওয়া উচিত, তত তাড়াতাড়ি আসলে বাচ্চা উন্নতি করবে। তো এটাই আমার, আর হাল ছাড়ার দরকার নেই, কারণ আলহামদুলিল্লাহ আমরা এমন একটা যুগে আছি যেখানে সব ইনফরমেশন ইন্টারনেটে পাওয়া যায়, সবকিছু মানে সবকিছুর কাছে অ্যাক্সেস, মানুষের কাছে সব অ্যাক্সেস সবার কাছে। আর রাস্তাটা তো সহজ না, আর সহজ কোনোদিনও হবে বলে মনে হয় না, কিন্তু যেন আমরা যদি না থাকি, আমাদের যাতে বাচ্চারা যাতে ভালো থাকে, এটাই আসলে আমাদের দোয়া। জি, আপনাকে অনেক ধন্যবাদ। Thank এবার you. আমরা বাংলাদেশের ঢাকা থেকে যুক্ত রয়েছেন আমাদের জনাব কায়সার ভাই। আপনি যদি বলেন আপনার শিশুটি কখন জানলেন, কিভাবে জানলেন যে আপনার শিশুটির অটিজম সমস্যা রয়েছে, জানার পর কি করলেন, কিভাবে অটিজম বিশেষজ্ঞের শরণাপন্ন হলেন, এবং সর্বশেষ ট্রিটমেন্টের একটু বর্ণনা দিয়ে এবং ফলাফলটা যদি বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ সাকত ভাই এই প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার ছেলের বয়স যখন 2 বছর, তখন আমি আমার ওয়াইফ হঠাৎ করে আবিষ্কার করলাম যে ও ঠিক স্বাভাবিক আচরণ করতেছিল না। ও আপনার তখন ওর আই কন্ট্যাক্টটা ইনকনসিস্টেন্ট ছিল, ও কমান্ড ফলো করতো না, কিংবা ওকে নিয়ে যখন আমরা বাইরে যেতাম তখন ও খুব অস্থির থাকতো, নিজেকে হার্ট করতো। ইভেন ওর ভিতরে ও খুব ভয় ভীতিহীন ছিল। সে ধরেন ওকে যখন আমরা বাইরে যেতাম, তখন যদি রাস্তায় কুকুর থাকতো, সে ওটার সঙ্গে ও খেলাধুলা করতে যেত। তো দেখে আমরা খুব উদ্বিগ্ন হয়ে গেলাম। কোন একদিন ও আমাদের বাসার সিঁড়ি থেকে জাস্ট ও পড়ে গেল, জাস্ট রোলিং করে ও পড়ে গেল। পড়ে যাওয়ার পর আমি দেখলাম যে ও এতটুকু ওর ভিতর ফিট আছে। তো এটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। ওই সময় ওকে প্যানিক সেস্ট করছে, আমাকেও প্যানিক সেস্ট করছে। ওকে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম ওই মুহূর্তে আর কি। দেন আমরা লোকাল যে ডাক্তার আছে তাদের কাছে শরণাপন্ন হলাম। লোকাল ডাক্তারদের পরামর্শক্রমে আমরা ওকে সিআরপি লোকাল যে থেরাপি সেন্টার গুলো আছে সেখানে নিয়ে গেলাম। তো সেখানে গিয়ে ওকে আমরা ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিকিং থেরাপি, অ্যাকোয়া থেরাপি, সেন্সিটাইজেশন থেরাপি, বিভিন্ন থেরাপির মাধ্যমে আমরা ওকে একটা কি বলে একটু গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট অবস্থায় নিয়ে আসলাম। তো 2 বছর আমরা থেরাপি নেওয়ার পর ওর যখন আমরা যে ইমপ্রুভমেন্ট চাচ্ছিলাম সে পরিমাণ ইমপ্রুভমেন্ট আসলে হচ্ছিল না। ইন দ্য মিড টাইম এই জিনিসটা একদিন অফিসে আমার যে বস, ইনফ্যাক্ট উনি আমার সুপিরিয়র, আমার মেন্টর, আমার অভিভাবক, ওনার সঙ্গে আমি শেয়ার করলাম। তো উনি তার শেয়ার শোনার পর উনি আমাকে ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা আলোকে আমাকে ডক্টর জাহাঙ্গীর স্যারের কথা বললো। ও উনি আমাকে এই জিনিসটা বললো যে ওনার মেয়ে অটিজম আক্রান্ত, উনি ওনার কাছ থেকে হেল্প পাইছে। আমি আমার যে সুপিরিয়র যে ভাই, ওনার কাছ থেকে শুনে আমি অনেক ভরসা পাইলাম, কারণ আমার ওনার কথা, ওনার কথার উপর আমার বিশ্বাস ছিল আর কি। তো আমি গত বছরের ফেব্রুয়ারি 1st উইকে আমি ডক্টর সেলিম জাহাঙ্গীর স্যারকে হোয়াটসঅ্যাপে নক করি। হোয়াটসঅ্যাপে নক করার পর স্যার আমাকে ফেব্রুয়ারি 1st উইকেই সময় দেয়, এবং আমি ওনাকে ডিটেলসটা বলি
আহ, আমাদের এখানে যে কনভেনশনাল বা ট্রাডিশনাল যে চিকিৎসা হয় সেই চিকিৎসাতে সঙ্গে ডক্টর জাহাঙ্গীর স্যারের চিকিৎসার একটু ডিফারেন্স আমি পাই আর কি। সেটা হচ্ছে ডক্টর জাহাঙ্গীর স্যার ইন ডিটেলস নেয়, অনেক কোশ্চেনারি ওনার থাকে, ঠিক আছে, ওনার আমার হিস্ট্রি, আমার ফ্যামিলি হিস্ট্রি, আমার মা বাবা, ভাই বোন, ইন ডিটেলস উনি আর কি নেই। আর যে জিনিসটা আমার খুব ভালো লাগে যে আহ আমি যে ইন্টারভেনশন বা ট্রাডিশনাল যে ট্রিটমেন্ট আমি ঢাকাতে নিয়েছি আর কি, সেখানে যে চিকিৎসা ব্যবস্থা ডক্টর সালাম ডক্টর জাহাঙ্গীর স্যারের চিকিৎসা ব্যবস্থা আমার কাছে একটু ডিফারেন্ট এই কারণে লাগছে। ডক্টর জাহাঙ্গীর স্যার আমার ছেলের ভিটামিন, তার লেডের পরিমাণ, তার সেরাম আয়রনের পরিমাণ, এইসব টেস্ট করার পর উনি দেন বিভিন্ন কিছু অ্যানালাইসিস করার পর বিজ্ঞানসম্মত হোমিওপ্যাথি উনি আমাকে সাজেশন করছে। এবং আমাকে একটা জিনিস উনি আমাকে অনেক সময় নিয়ে প্রত্যেকটা জিনিস আমাকে আস্তে আস্তে বুঝাই দিচ্ছে, যার দরুন আমি ওনার কাছ থেকে অক্টোবরের ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে যখন ওনার কাছ থেকে আমি চিকিৎসা নেওয়া শুরু করি, আলহামদুলিল্লাহ তখন যে অবস্থা ছিল এখন আগের থেকে অনেক ইমপ্রুভ। আমার ছেলে এখন মাশাআল্লাহ সে বেশ ভোকাল এবং ভার্বাল, সে অনেক শব্দ সে এখন চয়ন করে। সে তাকে যদি আমরা কমান্ড ফলো করতে বলি সে কমান্ডটাও ফলো করে। সে তার ইমোশন, এক্সপ্রেশন, তার যে জয়, এনজয়মেন্ট সেটা শেয়ার করে। ইভেন সে বাচ্চাদের সঙ্গে এখন মিশে, সে এখন বাইরে গেলে উত্তেজিত হয় না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ মানে the way he diagnoses my child, we are very much happy and মানে we cannot মানে আসলে এটা মানে মানে বলার ভাষা নাই যে আমরা কিভাবে কতটুকু জানি স্যার কাছে কৃতজ্ঞ। আমার যে জিনিসটা ভালো লাগছে যে উনি যে পরিমাণ আমি ওনাকে বিরক্ত করছি রাত 1টার দিকে, রাত 10টার দিকে ওনাদের টাইম আর আমাদের সময় কিন্তু সেম না, বাট উনি যখনই ওনাকে নক করছি উনি খুব অল্প সময়ে আমাকে রেসপন্সটা দিয়েছে। আর হোমিওপ্যাথির প্রতি টু বি অনেস্ট, টু বি ফ্র্যাঙ্ক, আমি আসলে মানে আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ট্রাস্ট ইন হোমিওপ্যাথি, বাট সিন্স আই এম টেকিং ফ্রম রেমেডি ফ্রম জাহাঙ্গীর স্যার, রাইট নাও আই এম ভেরি মাচ হ্যাপি। অ্যান্ড আমার এটার প্রতি এক ধরনের বিশ্বাস এবং এক ধরনের আস্থা জন্মাইছে এই কারণে যে আমার ছেলে এখন যে অবস্থায় আছে সে অবস্থা আমি যদি চিন্তা করি 1-1.5 বছর আগে, তার থেকে এখন অনেক ইমপ্রুভ, অনেক ইমপ্রুভ আলহামদুলিল্লাহ। জি, কোনো সাইড এফেক্ট দেখেছেন কিনা? না, আমি আসলে কোনো সাইড এফেক্ট পাই নাই। ইনফ্যাক্ট আমি যেটা পেয়েছি যে ও সোশ্যাল মিক্সিংটা ওর এখন আলহামদুলিল্লাহ ভালো হয়, সোশ্যাল গ্যাদারিংটা সে অ্যাভয়েড করে না, এবং পাবলিক প্লেসে সে বেশ স্বতঃস্ফূর্ত এবং সে বেশ আন্তরিক। আমি আগে যেটা ভয় পাইতাম যে পাবলিক প্লেসে আমি যখন ওকে নিয়ে যেতাম, হ্যাঁ, ও মানে কোথাও স্বাচ্ছন্দ্য বোধ করতো না, বাট আলহামদুলিল্লাহ এখন খুব ভালো। হোমিওপ্যাথির সাইড এফেক্ট আসলে আমি ওরকম পাইনি। স্কুলে যাচ্ছে কিনা? স্কুলে আমি গত বছরকে দিয়েছি, হুম, জাস্ট করতে পারি নাই। এই বছর সে সবার সঙ্গে সে মিক্সিং তার ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ সে স্কুলে যাচ্ছে বা তার অবস্থা এখন ভালো আর কি। জি, অনেক ধন্যবাদ। স্কুলে সবার সঙ্গে সে এখন মিক্সিং হচ্ছে আর কি। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে কিনা? যদি সরাসরি কোনো প্রশ্ন থাকে ওনাকে জিজ্ঞেস করতে পারেন। একটা কোশ্চেন আমার আছে। কোশ্চেন হচ্ছে যে আমার যে ছেলে আমান, ও একটা টিচার আছে বাসায় আর কি আসে, তো টিচারের সঙ্গে ও টিচারকে অনেক সমীহ করে, অনেক রেসপেক্ট করে। তো আমি যখন দূর থেকে দেখি আহ তখন দেখি যে আমান ও টিচারের সঙ্গে অনেক কথা বলে, ও লেখালেখি করে, কবিতা বলে, বাট ও আমার সঙ্গে ওর একটা ডিস্টেন্স আছে, আমার সঙ্গে কিন্তু অতটা ও মানে এক্সপ্রেসিভ না যতটা ওর টিচারের সঙ্গে। এই ব্যাপারে যদি স্যার আমাকে কিছু আর কি বলে আর কি। জি, বলবেন। এবং নাজিন আপারও যদি কোনো প্রশ্ন থাকে, যদি প্রশ্নটা করে রাখেন তাহলে একসাথে বলবেন। না, আপাতত কোনো আপনি প্রশ্ন করেন, নেই। আচ্ছা। জনাব জাহাঙ্গীর, আর একটু বলবেন যে আমরা তো জনাব কায়সারের শিশুটির কথা জানলাম, উনি বিস্তারিত বললেন। আপনার ওভারঅল একটা ধারণা দেন যে আপনি কিভাবে পাওয়ার পর
ট্রিটমেন্টের যে ধারাগুলো ছিল সর্বশেষ এখন কি অবস্থা রয়েছে আপনার আপনার থেকে আপনার অবস্থান থেকে যদি বলেন। So, থ্যাংক ইউ, ভেরি গুড প্যারেন্ট। বাংলাদেশ থেকে আসলে ওই যে আপনার অনুষ্ঠানেই প্রথম এসেছিলেন সেট অফ প্যারেন্টস, ওই আসিফ সাহেব, হি ইজ দি বস। অ্যান্ড ওর বাচ্চাটা বলতে গেলে আমি মনে করি অনেক অনেকখানি ইমপ্রুভ করেছে। অটিজম 100% কিন্তু রেজাল্ট দেওয়া যায় না। তো সেই আসিফের সাথেও হি ইজ দ্য সিনিয়র কলিগ, বাট আসিফই রেফার করেছে। ফলে আপনার it is you basically who arrange this special events and then সেখান থেকে প্রপাগেট হয়ে হয়ে যাচ্ছে। আর এই কায়সার সাহেব আর তার মিসেস ঝর্ণা ফ্যান্টাস্টিক, এজ এ ইউনিক। এরা সব সময় সুন্দর প্রশ্ন করবে। মাটা একটু বেশি, তো মায়েরা তো বেশি কনসার্ন হবেই। তো আই এনজয় অ্যান্সারিং দেম, আই এনজয় টকিং টু দেম। আর ক্রিয়েটিভ তারা। প্রশ্নটার মধ্যে একটা প্রশ্ন করার মধ্যে যেমন মাধুর্য আছে, আবার এলিমেন্টও আছে, তখন উত্তরটা দিতে ভালো লাগে। সো দে ডু ইট ভেরি মেটিকুলাসলি। আবার মাঝে মধ্যে ঠাট্টাই আর কি করি যে, দেখো তোমাদের বাচ্চা ভালো হয়ে যাচ্ছে তো ডাক্তারের ফি তো বাড়তেছে না। তো যাই হোক, তো যেটা হচ্ছে যে বাচ্চাটির প্রাথমিক অবস্থা ছিল ওয়ার্ডে 5%, এখন সেটা 40 to 50%। আই কন্ট্যাক্টে 15% ছিল, এখন 50 to 60%। চিকিৎসা হচ্ছে কিন্তু 1 বছর। ইন্টেলিজেন্সিয়াস 10% ছিল, মানে বলতে গেলে নাই। 70% বাবার এবং মায়ের রিপোর্ট। ইনস্ট্রাকশন টেকিং অনেক ভালো, 70%, সে এখন ইনস্ট্রাকশন টেকিং। তারা বলেছিল 80%, আমি 70% ধরেছি। ফাইন মোটর, মানে 3 আঙ্গুলে লেখা, জুতার ফিতা বাঁধা, এই সব ক্ষেত্রে 0 ক্যাপাসিটি ছিল, এখন 35%। আর গ্রস মোটরে সে অনেক ভালো করছে, 10% ছিল, সেটা এখন 60%। এখন হি ডাজ ওয়াশরুম ম্যানেজমেন্ট, মানে তার পটি ট্রেনিং এভরিথিং কমপ্লিট, সে নিজের 100% ওয়াশরুম ম্যানেজমেন্ট করছে। টেক্স অল ইনস্ট্রাকশন এজ অ্যাপ্রোপ্রিয়েট, বাট একটু লেজি। এটা কম বাবা মার কমপ্লেন, যে লেজি না, ও অনেক দুষ্টু হয়ে যাবে, ডোন্ট ইউ ওয়ারি, আমি দুষ্টু বানানোর চেষ্টা করছি। বা বেসিক্যালি আমি বলি এটা আসলে জ্ঞান প্রসেস করতে পারার ক্যাপাসিটির উপরে নির্ভর করে। কত বাচ্চা প্রত্যুৎপন্নমতিত্ব, খুব বাংলা, আমি 40 বছর আগে বাংলা বলা ছেড়ে দিয়েছি, ইংরেজিতে প্রফেসর হিসেবে লেকচার দিতাম, এখন বাংলা, কিন্তু কথাটা আমার মনে পড়ে গেল এখন এই ক্ষেত্রে। প্রত্যুৎপন্নমতিত্ব, এই বাচ্চাদের মানে উপস্থিত কি করতে হবে সেটা আসলে এই বাচ্চারা নিজের চিন্তা থেকে প্রসূত যে কি করণীয়, একটা হচ্ছে বুদ্ধি, আর একটা হলো বুদ্ধিজাত ক্রিয়া, ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যাকশন। এই দুটো জিনিস কানেক্টেড। এই কানেক্টিভিটিটা যদি আমরা সেট না করতে পারি, তাহলে বাচ্চা জ্ঞানী হবে কি করে? এটা লার্নিং ডিসএবিলিটি। সো লার্নিং ডিসএবিলিটিকে লার্নিং অ্যাবিলিটিতে ট্রান্সফার করতে হচ্ছে। সো দে আর গোয়িং অন দিস রাইট রুট। আমার ওষুধও কাজ করছে, পদ্ধতিটা আবার বলতেছি, এখানে আমি কোনো ফ্যাক্টর না, আমার পদ্ধতি এবং the means homeopathic process, Hippocratic medicines, homeopathic process and the knowledge, এটাই আপনাদের সবাইকে সাহায্য করছে। আর very persevering parents and very inquisitive, I like them and wish you the best, ইনশাআল্লাহ। ওই একটা বিষয় বললেন যে তার থেকে, জনাব কায়সারের থেকে তার স্কুল তার যে টিচার, তার চেয়ে সক্ষতাটা বেশি। ভেরি গুড, সরি, সেটা হচ্ছে কি, এটা হলো এই বাচ্চারা প্রথমে আদর মায়াটা এক একজনের সাথে ফ্যাসিনেশন গ্রো করে। যেমন মায়ের সাথে হয়তো বেশি করলো, মায়ের সাথে করলো না। আবার প্রথমেই আমার চেষ্টা থাকে, আমি বাচ্চার মা বাবাকে জিজ্ঞেস করি, তোমাদের বাচ্চার একটু আদর মায়া বেড়েছে, একটু আদর করছে বা একটু ইনভলভ হচ্ছে বাবার সাথে, একটু মায়ের সাথে? একটা বাচ্চা একটু ইনডিফারেন্ট হয়ে যায় বাবার সাথে। তো আমি চেষ্টা করব, দেয়ার আর সাম ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ প্রথমে থাকে অসামাজিক থাকে, সেখান থেকে সামাজিক হচ্ছে। তো বাবা মার কাছে আদরণীয় হওয়ার জন্য সামান্য কিছু ওষুধ আছে, স্পেসিফিক নেই, তো সেটা আমরা আস্তে আস্তে মূল জিনিসটাকে আগে তার থেকে তুলে নেই। সে লার্নিং এবল হোক, সে জ্ঞানী হোক, সে ইনকুইজিটিভ হোক,
তারপরে আমরা এগুলি প্যারাফার্নালিয়া। জি আর অটিজমের অনেক কিছু 100 ভাগ ভালো হয় না, তবে এই বিষয়টা ভালো হবে, ডোন্ট ওয়ারি। জি অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ। আপনাকে। জনাব কায়সার, আর একটু বলেন যে যারা অটিজমের শিশুরা যারা রয়েছেন তাদের মা বাবাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসলে অটিজম শিশুদের মা বাবাদের অনেক ধৈর্য থাকা উচিত। হুম, আহ, আসলে এটা আমার কাছে মনে হয় প্যাথেটিক। প্যাথেটিক এই কারণে, আমি আমার পার্সোনাল লাইফে যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আর কি বলতেছি। অনেক ধৈর্য না থাকলে আসলে একটা বাচ্চাকে সামলানো খুব কঠিন। আর এ ধরনের বাচ্চাদের সমাজে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলতেছি আর কি, খুব একটা ভালোভাবে নেয় না। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে হুম, আহ আত্মীয় স্বজন তো এর ভিতরে অন্তর্ভুক্ত। তো এই ক্ষেত্রে আমি যেটা চাবো যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা আসলে, আলহামদুলিল্লাহ যে আমাদের গভর্নমেন্ট চেষ্টা করতেছে সোশ্যাল অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার জন্য। আমি চাবো যে সেই সোশ্যাল অ্যাওয়ারনেসটা শুধু গভর্নমেন্ট না, সেটা আমাদের সবার ভিতরে এমন ভাবে গ্রো হোক যাতে অটিজম ছেলেদের, অটিজম সন্তানদেরকে আমরা বলি স্পেশাল চাইল্ড, হুম, সেটা আমরা বলার মাধ্যমে শুধু সীমাবদ্ধ না রেখে যাতে আমরা সবাই বিশ্বাস করি এবং সেইভাবেই তাদেরকে ট্রিট করি। একটা ছেলে অটিজম থাকা মানে সেই ছেলেটাকে নেগলেক্ট করা না, সেই ছেলেটা দেখে যে আমরা তাকে অন্যদের থেকে তাকে আমরা এগিয়ে দেওয়া, তাকে স্পেশাল চাইল্ড হিসেবে ট্রিট করা, সেই আহ সেই নৈতিক চরিত্র যাতে আমাদের ভিতরে বিল্ড আপ হয়, আমরা যাতে ওইভাবেই গড়ে তুলতে পারি। হ্যাঁ, এই ব্যাপারে যাতে আমরা একটু কনসিয়াস থাকি, আমরা নিজেরও কনসিয়াস থাকি, অন্যদেরকে আমরা কনসিয়াস করি। এটা হচ্ছে আমার মেসেজ। জি অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার গোলাম হাসানের কাছে যাবো। জনাব গোলাম হাসান, যদি একটু বলেন, আপনি দীর্ঘক্ষণ শুনেছেন সবার কথা, আপনার অভিজ্ঞতা যদি বলেন, আপনার শিশুটির আহ বর্তমান অবস্থা, যে ট্রিটমেন্টটা নিলেন, পদ্ধতিটা, এবং সেই সময়ে প্রথম থেকে এই পর্যন্ত যদি কি অবস্থা, উন্নতিটা কেমন দেখলেন, এবং জনাব জাহাঙ্গীরের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন, যে তার শরণাপন্ন কিভাবে হলেন, ইত্যাদি বিষয়টা ফলাফল যদি বলেন। আপনার বোধহয় আনমিউট করা লাগবে। জি জি। জি হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদের সবাই উপস্থিত সবাইকে এবং ভবিষ্যতে যারা ভিডিওটা দেখবে তাদের জন্য আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসসালাম। তো কোনো একদিন এই ফেসবুক আমি অ্যাকচুয়ালি রান করি না বা আমার ফোনে নাই, তো মধ্যে মাঝে আমি ইউজ করি, খুবই রেয়ার আর কি। তো লাকিলি আল্লাহর ইচ্ছা ওই তখন আপনার প্রতি অনুষ্ঠানটা দেখছিলাম। তো আপু সিস্টার বোধহয় চিটাগাং থেকে আসছিলেন উনি আর কি। তো দ্যাটস ওইটাই আর কি প্রথমে আমি শুনছি, এবং ওনার ডেডিকেশন বা আহ, খুব কনফিডেন্স কিছু কথা আমি শুনতেছিলাম। আর অ্যাকচুয়ালি আপনারা অনেকেই বলছেন আর কি, এইখানে আমরা খুবই প্যারেন্টরা খুবই হেল্পলেস আর কি। আমাদের কেউ বলে নাই যে এটা ঠিক হবে, ভালো হবে, এরকম কোনো সাহস, উৎসাহ বা এই ধরনের মানে কেউ আম, সান্ত্বনার বাণী আসলে স্ট্রংলি কেউ বলে নাই আর কি। তো ওই ভিডিও থেকে বা স্যারের কথার থেকে যখন আমি শুনছি, আমি মনে করেন যে আপনাদের ওই যে বিজনেস অ্যাকাউন্ট আবার পার্সোনাল অ্যাকাউন্ট ফেসবুকের থেকে সব জায়গায় আমি নক করছি আর কি, টেক্সট মেসেজ সবকিছু, যতক্ষণ না পর্যন্ত আপনারা ওনারা রেসপন্স না করছেন আর কি। তো লাকিলি ওই দিনই আবার আমি তারপরের দিনেই আবার আপনার টরেন্টোতে যাওয়ার আমাদের প্রোগ্রাম ছিল, স্যারকে বলি নাই কিন্তু সো আমি সবসময় বলছি আর কি। কিন্তু এটাই হলো শুরুর দিকে আর কি। তো স্যার অনেক ধৈর্য নিয়ে সুন্দরভাবে আমাদের কথা শুনছেন আর কি, এবং ছোট ছোট কিছু ভিডিও দিতে বলছিলেন আর কি। তো আমি যতটুকু পারছি তখন দিয়েছি আর কি। তো ওই সময়কার যদি স্ক্রিনশট আমি নেই, তখন আমি দেখবো যে বাচ্চা মনে করেন আই কন্ট্যাক্টটা অবশ্যই কম ছিল, অনেক কম ছিল। আবার ফ্লোরে দেখা যেত গোড়াগাড়ি করতো আর কি। হ্যাঁ, তারপরে মনে করেন যে নন ভার্বাল ছিল। হ্যাঁ, তারপরে আপনার ডাক দিলে বা কথা বললে অতটা রেসপন্স করতো না। হ্যাঁ, তো এই যে স্যার যে বললেন আপনার 45 বা 40 সিমটম আর কি, অনেকগুলো তো ওর ভিতরে ছিলই, এখনো আছে, বাট এইগুলো অনেকগুলোই ছিল আর কি। তো স্যারের বলার পরে আহ আমি শুধু চিন্তা করছিলাম যে আমার ছেলের বয়স তো হাসান আব্দুল্লাহ তো 7 বছর হয়ে যাচ্ছে, উনি তো 5 বছর
পার হলে তো আর নেন না আর কি। হুম, হুম, তো আমি খুবই চেষ্টা করছিলাম যে উনি যেন আমার ইয়েস বলেন আর কি। আমি শুধু ওয়েট করছি উনি যেন ইয়েস বলে আমার ওই ইনফরমেশন পাওয়ার পরে আর কি। হুম, হুম, হ্যাঁ, তো এটা একটা আমি খুবই মানে ওই 1-2 দিন আমার জন্য খুবই চাপ ছিল, যতক্ষণ না ওনার কাছ থেকে আসতেছে ইয়েস না আসতেছে আর কি। হুম, হুম, তো এটা একটা বিষয় আর কি আমার মানে কি বলবো যে আমরা তো রিয়েলি হেল্পলেস ছিলাম আর কি, আমি আমার ওয়াইফ এবং অ্যাজ এ প্যারেন্ট হিসেবে তো খুবই দুঃখজনক, বা এই পরিস্থিতি না পড়লে তো আর আমরা বুঝতাম না, তাই না? হুম, 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 আমার ওয়াইফ যে মানে যে কষ্টের ভিতর দিয়ে যায়, আল্লাহ ওনার আরো বেশি মানে ধৈর্য দেখ বা আরো শক্তি দেন আর কি। আহ, আমরা তো কাজের জন্য তো বাইরে থাকি, ধরেন আইটির কাজ করি বা যে কোনো কাজ করি, কাজের জন্য মেন্টালি অকুপাইড হয়, কিন্তু মায়েদের আসলে আরো স্যালুট করি, বা মানে ওনাদের সাবকনশিয়াস মানেই মাইন্ডে কিন্তু ওনারা সন্তানের পরে কিন্তু বেশি অ্যাটাচমেন্ট থাকে আর কি, বা এভরি মুভমেন্ট এভরিথিং। আমি হয়তো আমার ওয়াইফকে সেভাবে বলি না, কিন্তু আসলে আমি খুব স্যালুট করি, খুবই রেসপেক্ট করি সব সন্তান মাদেরকে, এটা বলবো। আর একটা বিষয় হলো যে এই পরিস্থিতি যদি আমরা না পড়তাম, হয়তো বা আমি পার্সোনালি হয়তো জানতাম না যে মিলিয়ন্স অফ প্যারেন্টস এই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে আর কি। আমি দোয়া করি সবার কাছে যে আল্লাহ সবার জন্য আরো শক্তি দেন, আর সব সন্তানদেরকে যেন আল্লাহ সুন্দর সুস্থ ভাবে করে দেন আর কি, এটাই বলবো আর কি। আমিন। জি, আমিন আমিন। জি, তো গোলাম হাসান ভাই, আপনি তো যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকেন। এখানে জি, এখানে অন্য কোনো ট্রিটমেন্টের সাথে যুক্ত হয়েছিলেন কিনা, বা সেখানকার ওই বিষয়টা যদি একটু বলেন। আমার ছেলে অ্যাকচুয়ালি শুরুর দিকেই তো আমরা বুঝতেই পারি নাই যে এই অবস্থাতে আসলে নট না যে আমরা সচেতন না বা আমরা জানি না, বিষয়টা এরকম না। হুম, হুম, সে কিন্তু এবিসিডি পড়তে পারতো একেবারে শেষে, যে এবিসিডি নাও আই টেল মাই এবিসি ইউ গানে ফলো, এইটা গানও সে গাইতো, হ্যাপি বার্থডে বলতো, তারপরে ড্যাডি ফিঙ্গার অ্যান্ড মামি ফিঙ্গার এগুলো বলতো আর কি। হুম, হুম, কিন্তু আবার মনে হয় 2.5 বছরের পরের থেকে উই সি সামথিং নেগেটিভ বা অন্যদিকে চলে যাচ্ছে আর কি। তো ওই সময় আমরা আমাদের 3 বছরের আগে কিন্তু এদেশে আমাদের এখানে প্রোগ্রাম আছে যে সিটি থেকে বা হ্যাঁ, স্ট্রিট থেকে আপনার একটা থেরাপি বা অ্যাসেসমেন্ট করে আর কি। জি, জি, তো তখন আমরা বুঝতে পারলাম অ্যাকচুয়ালি আনলাকিলি ওই সময় আমাদের কিন্তু আম, এই করোনাটা চলে আসছে আর কি, বুঝছেন না, যে কারণে অনেক কিছু আমরা মিস করছি, রেস্ট্রিক্টেড ছিল। তারপরে 3 বছর হওয়ার পরে ওই হোম সার্ভিসের যে 3-4 মাস আর কি আমরা পাইছিলাম। হুম, হুম, তো ওইটা বাদ হয়ে যাওয়ার পরে তখন আবার স্কুলে গেল। স্কুল থেকে কিন্তু তার প্রতিটা মানে এই যে এবি বলি, ওটি বলি, স্পেস থেরাপি, এইগুলো কিন্তু ওনারা দিচ্ছেন আর কি। হুম, হুম, তা আমরা মনে করছিলাম যে ওইটাই হয়তো বা হবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আস্তে, যেটা নাজনীন সিস্টার বললেন আর কি। এমন না যে আমরা ইগনোর করছি বিষয়টা নিয়ে, না। অ্যাজ অফ টুডে স্টিল আমি কিন্তু বিলিভ করি না যে আমার বাচ্চা এইভাবে থাকবে। আমার দৃঢ় কনফিডেন্স যে হি গোনা বি গেট গুড, গেট গুড, গেট বেটার ডেফিনেটলি। কিন্তু আসলে মনে হয় আরো মানে একটু অ্যাকসেপ্ট করে ওটা অ্যাকশনে যাওয়া ভালো ছিল হয়তো বা আর কি। একটা জিনিস আমি বলতে পারি, কিন্তু আরেকটা বিষয় হলো যে আমার ছেলে অ্যাকচুয়ালি ও যে রেসপন্স করতো না আর কি, মনে হতো না যে এটা ইমোশনাল টাচটা এটা আসতো না আর কি। কিন্তু যেটা বললাম আই কন্টাক্ট, তারপরে যে গ্রস মোটর, ফাইন মোটর, ইমোশনাল শেয়ারিং যে বিষয়গুলা, হ্যাঁ, আপনার কমান্ডটা, ইনস্ট্রাকশনটা অবে করা, এইগুলো কিন্তু সে করতো না আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন উই সি, এবং আমি এজ এ প্যারেন্ট, ফাদার হিসেবে আমি দেখি যে আম, আমি ফিল করি যে সে আমার মানে আমার কাছেই আসছে বা আমার সাথে আছে বা এরকম ফিল করছি। কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন আগে কিন্তু এটা ছিল না আর কি। সেটা এই যে সিস্টার বললেন যে ইলেকট্রিক শক, অ্যাকচুয়ালি সামথিং or appearance, action, or something make him that actually he is with me, and all this kind of মানে একটা সন্তানের সাথে যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্টটা, এটা অনেস্টলি ছিল না আর কি। তো ওই জিনিসটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, ধরেন ডাক দিলাম, ও পর্দার আড়ালে আছে, সে কিন্তু চট করে বেরিয়ে চলে আসে। হ্যাঁ, হাসান উই ক্যান গো আউটসাইড, গো আউটসাইড। হুম, হুম, ও দেখা যাচ্ছে যে আর কোন সবকিছু ফালাই দিয়ে তুই সে চলে আসতেছে আর কি, যে এই যে একটা কমান্ডটা। আবার ধরেন আমি দেয়ালের পরে বসে আছি এরকম হাল দিয়ে,
দেখা যাচ্ছে ও সুন্দর করে এসে আমার আমার পরেই, আমি যেভাবে বসে আছি আমার মনে করেন আমার পরে ওইভাবে বসে আছে আর কি। এই জিনিসটা কিন্তু আগে ছিল না আর কি। সো এটা মানে এটা বড় একটা পাওনা আমার কাছে আর কি। সো এই যে একটা ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো, ছোট ছোট বিষয়গুলো যে মনে করেন যে ইমপ্রুভ করছে, জি তো এইটা আমার কাছে মনে করেন যে মনে হয়েছে দিস দ্য বিগিনিং আর কি। I never give up, but inshallah is going to be get getting more. এখন আর স্যারের চিকিৎসা পদ্ধতি যেটা বলছিলেন, উনি তো অবশ্যই অনেক রিসার্চ করছেন, 2-3 দিন সময় নিয়েছে, বাট দ্যাটস আমার মনে হয় মানে কখনো চাকরির ইন্টারভিউ বা অন্য কোনো ব্যাপারে এত কষ্ট আমি পাই না আর কি, যতক্ষণ না পর্যন্ত উনি না বলছে ইয়েস আর কি, বুঝছেন না? এটা আমার কাছে সবচেয়ে বেশি বড় অ্যাচিভমেন্ট আর কি। তো ওটার পরে উনি প্রথমে একটা দিল যে কি কি খাওয়া দাওয়া করি আমরা। দেখা গেছে অর্ধেকই আমার মেনু থেকে 80% বাদ দেওয়া লাগছে আর কি। হ্যাঁ, যে এইখানে যে প্রসেস খাবার থাকে বা আপনার অনেকগুলো জিনিসগুলা বাদ দেওয়া লাগতেছে। তা আমরা যে ফ্রি রেঞ্জ মুরগি বলি বা মাছ খাচ্ছি বেশি বলি, প্রসেস খাবার কম করে দিচ্ছি, নাট গুলো বেশি খাচ্ছি, তারপরে ওই যে বিট বলি বা আমাদের করলা বলি বা যতগুলো ফ্রেশ খাবার, এগুলো আনফরচুনেটলি আমরা ইগনোর করছি আর কি। সামহাউ আই ডোন্ট নো, মেবি উইথ মেবি আমাদেরকে জানা উচিত, সব প্যারেন্টদেরকে জানা উচিত এটা ভালো বলে যে একটা কিছু মানে ভালো সুন্দর প্যাকেটে আছে বলে যে এটা সুন্দর তা কিন্তু না। আমরা যখন বড় গ্রাম থেকে আসছি বা বাংলাদেশ থেকে আসছি, ন্যাচারাল খাওয়া খেয়েই কিন্তু আসছি, তাই না? মাটির সাথে এটা ছিল। আর সিস্টার শুরু থেকে বলছেন আসলে ওনার এটা মনে হয় কানেকশন হওয়ার একটা এটা টেকনিক আর কি। সিস্টারের সাথে বলছে ফুলের কথা, আর আমার বলছে চাষবাসের কথা আর কি, বুঝছেন না? যে চাষবাস কিভাবে করতে হবে সুন্দর ভাবে বলছেন। তো উনি বলছে আমরা ওই কাজ করতেছি এখন, ওটা একটা গ্রাউন্ডটা আমরা মাটিটা উলট পালট করে উর্বর করার চেষ্টা করছি বা এই ধরনের আর কি। তো ওকে, হোয়াট এভার ইউ সেড আই এম উইথ ইউ, এরকম আমি মনে হয় যে আমি আছি, আপনার সাথে আছি, আলহামদুলিল্লাহ। সময় নেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আই এম নট গোয়িং এনিওয়্যার। সো হোয়াট এভার ইট টেকস আই গোনা ডু ইট, এরকম আর কি। তো ভেরি, আমার মনে হয় একটু লম্বা হয়ে যাচ্ছে। না কোনো তো সাইড এফেক্ট, আমাদের কোনো সাইড এফেক্ট দেখেছেন কিনা? সাইড ইফেক্ট বলতে কি কোনো আমি তো ভালোগুলোই আসতেছে শুধু আর কি। মনে করেন যে এখন সে সবগুলো সব ইন্ডিকেটর হিসেবে ব্যাটার করতেছে আর কি। তো এগুলো অবশ্যই ভালো। এবং 6 মাস পরে আপনার আম, আমাদের গত মানডেতে ওনার ডক্টরের কাছে আবার গেছিলাম। তো ওইখানে যে সে সে শি ইজ লাইক অ্যামেজড হয়ে গেছে যে সে এত সুন্দর, মানে চেহারার ভিতরে একটা আপনার ফ্রেশনেস, স্মাইলনেস, বুঝে হাসার একটা টেন্ডেন্সি, এই জিনিসটা তো উনি উনি খুবই বলছে। তারা 1 বছর পরে আসো। বলছি, কি ব্যাপার? আমার ওয়াইফ বলে কি আরেকবার অন্তত দেখে না? তারপরে বলছে ঠিক আছে আরো 6 মাস পরে দেখবো, তারপরে 1 বছর। মানে সে ডক্টর নিজেই খুবই একটু মনে মানে আরো বেশি কনফিডেন্ট পেয়ে গেছে, এটা বলতেছেন আর কি। তো এটা হলো আমার ওই ডক্টরের কথা। তারপরে ওটি থেরাপির একটা উনি আছেন। তো ওইখানে আমরা দেখছি যে সে কিন্তু পেয়ার প্লেয়িং আর কি। আপনি একটা খেলতেছেন, আমি একটা খেলতেছি। আগে করতো কি ওটা মনে করেন যে আপনারটা ফালাই দিত বা এরকম কিছু, বা সবগুলো নিজে খেলবে এরকম। কিন্তু এখন দেখতেছি সে আপনারটা আপনি খেলেন, আমারটা আমি খেলি আর কি। এটা একটা অ্যাচিভ করছে। তারপরে যে একটা ট্রানজিশন একটা কাজ থেকে আর একটা কাজ, সে কিন্তু আগে কিন্তু করতে চাইতো না আর কি। মানে যেটা পছন্দ সেটা করবে আর কি, আর মানে আর ছাড়বে না আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ ওই যে ট্রানজিশন একটার পর একটা সেটা করতেছে আর কি। আর ওনার টিচার টিচার যে ক্লাস টিচার আর কি। তো উম, এর আগে কিন্তু ওনার, থ্যাংক ইউ সো মাচ স্যার এগেন, আগে কিন্তু বলতো না তোমার বাপের নাম কি। তখন বলতো তোমার বাবার নাম কি গোলাম, তোমার নাম কি হাসান, তোমার মামির নাম কি শাহানা, তোমার সিস্টারের নাম কি শাইমা, না তার টিচারের নাম কি, ঠাস 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 করে বলে দিচ্ছে আর কি। সো এটা শুধু এই 5-7টা বললাম। এই দিকে তার গ্র্যান্ডপার কথা বলতেছে। তারপরে যে আলহামদুলিল্লাহ এগুলো মানে এই যে একটু একটু করে আমাদের মনে হচ্ছে হি ইজ অন আপ আস নাও আর কি। আগেও ছিল কিন্তু এটা ইমোশনাল একটা কানেকশনের একটা গ্যাপ ছিল আর কি। তো আলহামদুলিল্লাহ ওই জিনিসটা আগায় আসতেছে আর কি। জি অনেক আর ধন্যবাদ আপনাকে। এটা আর জনাব জাহাঙ্গীর সাহেবের কাছে কোনো প্রশ্ন আছে কিনা আপনার? অবশ্যই একটা তো আছে, সবচেয়ে বড় কথা যে এই যে আলহামদুলিল্লাহ আমরা তো চিকিৎসা নিচ্ছি ওনার সবকিছু মিলাই নাম্বার 7 মান্থস অ্যাকচুয়ালি
আপনারা যারা চিকিৎসা নিচ্ছেন অবশ্যই জানেন আর কি। তো এর ভিতরে আমি দেখছি অনেক ইমপ্রুভ করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া শেষ নাই আর কি। তো এখন এই যে ডেভেলপমেন্টটা, এটা সাস্টেনেবল হবে কিনা, বা এটা আবার মানে ইউটার্ন মারবে কিনা, বা এই ধরনের, আমি জাস্ট নাম, আমি অ্যাজ এ ইমানদার হিসেবে দাবি করি, বিলিভার হিসেবে আমি নেগেটিভ ভাবে চিন্তা করি না। তারপরেও উনি তো 30 বছর অনেকদিন ধরে এই ফিল্ডে আছেন, এবং ওনার টাকা পয়সার জন্য কিন্তু এটা করেন না, উনি রিসার্চ করেন মানুষের ভালো করার জন্য, আলহামদুলিল্লাহ এগুলো জন্য করেন আর কি। বাট আমি যেটা বলতেছি, কোনো এক্সপিরিয়েন্স বা এক্সাম্পল আছে কিনা যেরকম আবার মানে পূর্বের অবস্থা ফিরে গেল, অথবা খারাপ বা এই ধরনের কোনো অ্যাডভাইস আছে কিনা, এই ধরনের কোনো সিমটম আছে কিনা, যাতে আমরা আরো একটু অ্যালার্ট হইতে পারি, অথবা অন্য কোনো ইনস্ট্রাকশন যদি উনি বলতেন, তাহলে আমরা বা সবাই খুশি হইতাম। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের যে গোলাম হাসানের কথা শুনলাম, তো ওনার শিশুটির অনেক কিছু তিনি বললেন। আপনার ওভারঅল একটু এই রিভিউ যদি বলেন যে জি, বর্তমান আমি জাস্ট দিস ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক ডেভেলপমেন্ট। আমি নিজেকে একটু দোষী করি, কারণ আমি খুব I was not sure at the age of 7 or close to 7 আমি বাচ্চাটাকে নিয়ে যদি আমি বাবা মার কাছে যদি কিছু ফেরত না দিতে পারি, সো আই ওয়াজ টু মাচ, আসলে একটু বেশি সময় নিয়েছিলাম তাদের বিষয়টাকে পড়াশোনা করার জন্যে। and we see the result, and I'm very happy, alhamdulillah. This is a great development. তো সেটা বলছি যে এটা দিয়ে, এই দুটো কেস দিয়ে আমাদের মিসেস নাজনীন আক্তার আর জনাব গোলাম হাসানের দুটো বাচ্চা একই রকম বয়সে পেয়েছি, and beyond my threshold. কিন্তু the damage, আমার থিওরিটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, the amount of damage inflicted within the core central nervous system of the brain, এটা যত বেশি সিভিয়ার, তার ডেভেলপমেন্টটা দেরি লাগবে তত। এটা একটা প্রমাণ। আমার থিওরি প্রপোজিশন, 7টা থিওরি আছে আমি প্রপোজ করেছি, তার মধ্যে একটা এখানে প্রমাণ করছি যে ইয়েস, আমাদের মিসেস নাজনীনের বাচ্চার ভোকাল কর্ড ফাংশন অ্যান্ড কগনিটিভ ফাংশনের মধ্যে যে যোগাযোগটা, সেই যোগাযোগটা আসতেছে, কিন্তু স্লোলি আসতেছে, কারণ ওইখানে অটিজম ক্ষতি যেটা করেছে, বেশি ক্ষতি করে ফেলেছিল। আর এনার বাচ্চার ক্ষেত্রে অটিজম অতটা ক্ষতি করতে পারে নাই, যদিও রিস্ক ইজ দেয়ার। এখন যে কারণে বাচ্চা ইমপ্রুভ করছে দ্রুত, মাত্র 7 মাসেও যে এই আমাদের গোলাম হোসেন সাহেবের বাচ্চা যেটা করেছে, অভাবনীয়, আমার কাছে অভাবনীয়। কিন্তু বাচ্চার বাবা মার যে চেষ্টা, আমি মাঝে মধ্যে আমার সাথে ভিডিও শেয়ার করেন, সেই বাচ্চা এখন সেই মই দিয়ে উপরে উঠে যাচ্ছে, খেলছে, কথা বলছে। বাবার চাকরির পরে বোধহয় বেশিরভাগ সময় মা আর বাবা এই বাচ্চার সাথেই কাটায়, আর মা তো পুরো সময়টাই কাটায়। সো মাদার ইজ দি মেইন প্রাইম মুভার, বাবা তার পক্ষে যতখানি সময় দেওয়া সম্ভব দিচ্ছে, এবং লার্নিং প্রসেসটাকে অ্যাডভান্স করে যাচ্ছে। দিস ইজ হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট আই সি উইদিন দিস প্যারেন্ট। এই ক্ষেত্রে সব বাবা মাকে সময় দিতে হবে। এবং যে প্রশ্নটা উনি করেছেন, আচ্ছা, ওর ডেভেলপমেন্ট হচ্ছে ওয়ার্ড 10% ছিল, 60% এখন আছে। আই কন্ট্যাক্ট 5% ছিল, 50%-এ পৌঁছেছে। গ্রস মোটরে সে 70 ওনারা বলেছেন, আমি 65 দিয়েছি। ফাইন মোটরে 10%-এ ছিল, 70%-এ এসছে। আর ইন্টেলিজেন্সে সে 5%-এ ছিল, সে বেশি অ্যাচিভ করেছে, কিন্তু আমি 50% ধরেছি। আর ক্লাইম্বিংটা, ওইটা উনি কাজে লাগাই দিয়েছেন, যেটা ক্লাইম্বিং করে ওটা উনি গ্রস মোটর ডেভেলপমেন্টের কাজে লাগাই দিয়েছেন। বাট ইট হ্যাজ রিডিউস 20%, আরো কমানো উচিত। এই, আর উনি যে প্রশ্নটা করেছেন, সে প্রশ্ন হলো যে বাচ্চা এই যে ডেভেলপমেন্ট গুলি হচ্ছে, এটা সাস্টেইনেবল কিনা। এটা হচ্ছে মর্নিং শোজ দি ডে, অর্থাৎ সকালের সূর্যটা বলে দেয় সারা দিনটা কেমন যাবে। সেই অর্থে বাচ্চার ডেভেলপমেন্ট। তবে ওই জমি চাষ করতেছি, জমি চাষ করে আমাদের দেশের যারা চাষি ভাইরা, তারা কিন্তু ওই চুপ করে বসে থাকে না, ওই পেছনে কাছিটা বেঁধে জমির চারপাশে ট্যুর দেয়। যেই একটু শিকড় গজাইছে,
সে একটু পানি দেয়, আলগা করে দেয়, বাতাস দেয়, সেচ দেয়, কীটনাশক দেয়, সবকিছু দিয়ে তারপরে কখন সে বাঁশি বাজাতে যায় বট গাছের নিচে বসে? যখন গাছের গোড়াটা মোটা হয়। তাহলে এখানে নার্চারিং, ট্রেনিং, ইনপুট, চিকিৎসা, এই সব কিছু মিলে, আর বাবা মার কেয়ার, আর যে আমি বলেছি যে ফুড ইনগ্রেডিয়েন্টস, দিজ আর স্পেশাল ফুড, যেটা আমি একটা পেপার ডেভেলপ করাচ্ছি, দি রিলেশন বিটুইন নিউট্রিয়েন্টস and neurodevelopment, the relation between core brain nutrients through food, base minerals, fatty acids, vitamin complex, and protein complex, with the development of cognitive function, vocal cord function, ocular function, and associated gross and fine motor function, সেটা প্রমাণিত, প্রপোজ, দিজ আর হাইপোথিসিস, দিজ আর বিং টেস্টেড থ্রু আওয়ার ট্রিটমেন্ট, এবং এটা সম্ভব। আমি খুব আশা করি ইট ইজ এ প্রোট্রাক্টেড ব্যাটল। এই যুদ্ধে সবাই যদি কনসাস থাকি আর চিকিৎসা যদি চলতে থাকে, বাচ্চাগুলি অনেক দূরে এগোবে। প্রমাণ, আমার বাচ্চারা অনেক দূরে এগোচ্ছে, ইনশাআল্লাহ। ভালো ভালো রেজাল্ট করছে। অটিজম শিশুদের খাদ্যের বিষয়ে যে খাদ্য তালিকা বা কি ধরনের খাবার খাওয়া উচিত সেটা একটু খোলামেলা বলেন। এটা হচ্ছে বাচ্চা প্রতি বাচ্চা অনুযায়ী, মানে সবার জন্য কমন কিছু না, এরকম বেশ কিছু কমন আছে, কিন্তু সেটা আন্দাজে আমি বলি না। যখন বাচ্চাটার কেসটাকে ইনটেক করবো, দেখা গেল একটা বাচ্চার মধ্যে অক্সালেট বেশি আছে, আমি তাকে পুঁই শাক দিতে পারবো না, কথার কথা বললাম, বা আর একটা শাক দিতে পারবো না। বা একটা বাচ্চার মধ্যে ইউরিক অ্যাসিড আছে, বা একটা জিনিস আছে যেটা ওই সমস্ত একটা, ইটস এ কাইন্ড অফ রেশনাল চয়েস। এর মধ্যে দিয়ে বাচ্চার বেশ 14-15টা ফুড আইটেম সিলেক্ট করা হয়, কিছু মাছ এবং মাছের তেল সিলেক্ট করা হয় ন্যাচারাল, তারপরে আমার ওষুধ সিলেক্ট করা হয়। ইটস এ ভেরি টিডিয়াস প্রসেস। আমি আন্দাজে কমন খাবারটা যদি বলতেন, যে কমন যে খাবারগুলা মানে কোনো ক্ষতি করে না বা তার জন্য ভালো, এরকম এইটা আমি আরেকটা আলোচনায় নিয়ে আসবো, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে, আরেকটা মা অপেক্ষা করছে। ডেফিনেটলি উইল হ্যাভ আমি এই ব্যাপারে আরেকটা সেমিনার আপনার সাথে করবো, ওয়েবিনার, তার মধ্যে এগুলি নিয়ে আসবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। গোলাম হাসান, যদি আরেকটু আপনি বলেন যে অন্য মা বাবাদের, অটিজম আক্রান্ত বা অটিজমে যারা রয়েছে, এই ধরনের মা বাবাদের জন্য যদি বলেন, কি পরামর্শ দিবেন আপনি? তাহলে পরামর্শ তো আমিও চাই আর কি, তারপরেও বলবো যে এটা একটা বিগ লেসন আর কি আমাদের জীবনে আর কি। হ্যাঁ, এটা এরকম আর আল্লাহ যদি এই ধরনের একটা পরীক্ষার ভিতরে না ফালাইতে, হয়তো এই যে ইমোশনাল যে সাপোর্টটা দরকার আমাদের, বা এই যে কষ্টের বিষয়টা আমরা হয়তো আমি হয়তো জানতে পারতাম না, আমরা জানতে পারতাম না। তো ওই যে আগেই বলছি, মিলিয়ন প্যারেন্টস এই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে আর কি। তো আমরা অনেক সময় দেখছি যে অন্যান্য প্যারেন্টরা তো নিজের ভিতরে রাখে আর কি। তো এটা নিজের ভিতরে না রেখে একটু এক্সপোজ করার দরকার নাই, ফেসবুকে শেয়ারিং করার দরকার নাই, অ্যাটলিস্ট একটু কাম আউট এন্ড ডু সামথিং, এটা একটা বলবো আর কি। আর আল্লাহ, আমি ধৈর্য ধরার কথা বলবো। এটা যে আল্লাহর তরফ থেকে সবাই এক একটা পরীক্ষা আর কি, এবং পরীক্ষায় ইনশাল্লাহ আরো ধৈর্য ধরে কাজ করতে হবে। আর এট দ্য এন্ড অফ দ্য ডে সন্তানদের আল্লাহ তরফ থেকে গিফট আর কি। তো এটা আমার সন্তানকে আমারই বেশি সময় দিতে হবে আর কি। এই জিনিসটা খেলা আমি যদি না দিতে পারি, তাহলে তো সে মিসিং হইলো সেটা আর কি। আর আমরা যারা বাইরে আছি, তাদের ক্ষেত্রে ধরেন আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে আছি, তার সিবলিং আছে, রাইট? আমার কিন্তু অন্য কোনো ফ্যামিলি মেম্বার এখানে নাই আর কি। সো ইটস ইজ ভেরি টাফ ইন দ্যাট সিচুয়েশন। যদি আমরা প্যারেন্ট হিসেবে সময় না দিতে পারি, ইটস রিয়েলি রিয়েলি টাফ। আমার ওয়াইফকে এগেন খুবই ধন্যবাদ দিই যে উনি 100% সময় দিতে পারেন আর কি। বাট এইখানে আমার ওই স্যারের কাছ থেকে শোনার পরই 7-8টা মনে হয় 6টা-7টা প্যারেন্টকে দেখছি সিমিলার এইজে আর কি। সবাইকে আমি শেয়ার করে দিচ্ছি যে স্যারের কাছে আসতে খবর নিতে, এবং ওনারা যে চিকিৎসা নিচ্ছে এই জিনিসটাও আমাকে বলে নাই পরে আর কি। হ্যাঁ, এটা কেমন লাগে আর কি। এই জিনিসটা প্লিজ আপনারা, আমি বলবো সবাইকে যে
শেয়ার ওইভাবে করার দরকার নেই। ফেসবুকে তো অনেক কিছু মানুষ শেয়ার করে। এই ছোটখাটো যদি ইনফরমেশন যদি আমরা ছড়াই দিতে পারি, একটা ভালো কিছু যদি শেয়ার করি, এটা আমার সব প্যারেন্টের জন্য আমি বলবো আর কি। ধৈর্য হারা যাবে না, সন্তানকে বেশি সময় দিতে হবে। আর তারা ছাড়া তারাই হলো, তাদের পক্ষে হলে আমরা হলো ফার্স্ট মানে কন্টাক্ট আর কি, বেশি বেশি সময় দিতে হবে এই আর কি। অনেক ধন্যবাদ জনাব ধৈর্য। গোলাম হাসান। জি জি জি। আমরা আবার যাব, বরিশাল থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে রিয়াজুল শিকদার এবং আফসানা রত্না। আপনাদের শিশুটির কথা যদি বলেন, কখন কিভাবে জানলেন যে তার অটিজমের সমস্যা রয়েছে, এবং জানার পর কি করলেন, কি কি পদক্ষেপ নিলেন, এবং নেওয়ার পরে ডক্টর জাহাঙ্গীরের সাথে কখন সম্পৃক্ত হলেন, এবং সর্বশেষ কি অবস্থা, টোটাল ফলাফলটা এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে যদি আপনাদের বক্তব্যটা যদি আপনারা একটু তুলে ধরেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম শুভ সালাম। সকাল। যেহেতু আমি সবার পরে মনে পাইছি, যাই হোক আমার শুরু করতেছি। আমার বাচ্চার বয়স যখন 15-16 মাস, তখন থেকে এইভাবে যেভাবে স্বাভাবিক বাচ্চারা থাকে ওইভাবে ওরা দেখতেছেন। যেহেতু আমার প্রথম বাচ্চা, একটাই বাচ্চা আমার, পরবর্তীতে আমি ডাক্তার শরণাপন্ন হই। হওয়ার পরে এমনি আমাদের লোকাল ডাক্তার দেখে আর কি, দেখার পর বলতেছে যে অটিজম। তো অটিজম যে কি এটা আমার জানা ছিল না, এখন আমি কখনো জানতাম না অটিজম বলতে কিছু আছে, বা আমাদের কোনো আত্মীয় স্বজন বা ফ্যামিলিগত দিক দিয়ে এরকম কারো কখনোই ছিল না বা নাইও। এরপর আমি ওখান থেকে যখন বললো আমার জিনিসটা কেমন যেন অটিজম, এটা কি বিষয় কি, তখন আমি ইউটিউবে সার্চ করি। সার্চ করার পর দেখতেছি অটিজম তো মারাত্মক একটা ব্যাপার। এটা হলো বাবা মার জন্য বিরাট একটা ব্যাপার। এরপর আমি মনে করেন আপনার বিভিন্ন জায়গায় সার্চ করি যে বাংলাদেশে এরকম ডাক্তার আছে কিনা। 3-4 জন ডাক্তার আমি পাই ঢাকা বড় বড় হসপিটালে। আমার কথা শোনা যাইতেছে? জি জি বলেন। জি জি ইনশাআল্লাহ। যাই হোক আমি আপনার ঢাকায় বড় বড় হসপিটাল, এবার কি মতো হসপিটাল আর বড় বড় হসপিটাল আমি এখানে হই। 2-3 জন ডক্টর পাই। আমার সাথে দাদা আমার বাচ্চা আপনার পরে সিটি স্ক্যান করে সবকিছু করানোর পরে তারা আপনার বলতেছে অটিজমের প্রবলেম আছে। হ্যাঁ, অটিজমের প্রবলেম, এটা কোনো ভ্যাকসিন নেই, এটা কোনো ওষুধ নেই, এটা আপনার যেটা দেয় ওতে তো আবার আমার তৃপ্ত হইতেছে না, যেন এটা দিয়ে আর কি আর হবে। হ্যাঁ, কোনো ওষুধ নাই। তা যা হোক আমার তো ওই সন্ন্যাপন্ন হইতে থাকতে হইতেছে, যেহেতু চিকিৎসা ব্যবস্থা পরে দেখতেছি এটার কোনো চিকিৎসা ব্যবস্থাই নেই, ওটার উপর থাকতে হয়। এরপর আমি আরো ইন্ডিয়ান একজন আপনার কি বলে ভালো একজন ডক্টর, সে বাংলাদেশে এইবার আসে, ওনার ছেড়ে তাকে দিলাম। ওই রিপোর্ট গুলো সব দেখার পরে উনি হিন্দি অনেক বলে, বাংলা টুকটাক বলতে পারেন। তা বললো যে হ্যাঁ অটিজমের সমস্যা। এই দেখার পরে দেখে করোনা চলে আসলো আর অফ হয়ে গেল। তখন আমার বাচ্চার বয়স আপনি 2 বছর 3 বছরের মতো। কিন্তু আমি আপনার এইভাবে মোবাইলে অনেক জায়গায় ঘুরতেছিলাম যে আসলে কিছু পাই কিনা, এর থেকে ভালো কিছু আসছে কিনা, বাংলাদেশে কোথাও আসছে কিনা। আমি তো বাংলাদেশের মধ্যে করবো, যেতাম বাংলাদেশে, কোথা থেকে কিছু পাইতেছি না, রেজাল্ট পাইতেছি না। কিন্তু আমি তো বাবা, আমি হাল ছাড়তে পারতেছি না। আমার খুব কষ্ট হইতেছে। আর এখানে যারা আছেন অটিজমের বাবা মা, যে অটিজম যে ঘরে যার সন্তান আছে সেই পিতা মাতাই বুঝতে পারবে যে অটিজম এর পিতা মাতার কত কষ্ট। এটা অন্য কেউ অনুতপ্ত করতে পারবে না, যে অটিজম বাচ্চার পিতা মাতা যে কি কষ্ট, এটা আরেকজন বাইরে থেকে আর আদার্স বুঝবেন। এদের যে কত যাতনা। যাই হোক আমি ওইটা দেখার পর আপনার ঢাকায় দেখাই, দীর্ঘক্ষণ দেখাইতেছে, তার সে এমন কোন ওষুধ দিতেছে না। আমার বাচ্চার ঘুম নাই, ঘুম কম। সে আপনার ওষুধ দেয়, যে ওষুধ খেলে ঘুমের ঘুম সুন্দর মতো হয় আর কি। এরপরে আমি রাত মোবাইল তেমন একটা আমি চাপি না, যেহেতু ব্যবসার কাজে ব্যস্ত থাকি। অনেক সময় দেখা যাচ্ছে রাত 12টায় আসি বা 11টায় আসি। আসার পরে দেখা গেছে ওই অনেক সময় ইউটিউবে ঢুকি বা ফেসবুকে ঢুকি। আমি মোবাইল যাই খুঁজি, আমি চিন্তা করি যে এমন কিছু পাই কিনা যে দেখা গেছে এমন একজন ডাক্তার পাবো যা তার কাছে আমি কিছু ভালো সাজেশন পেতে পারি। খুঁজতে 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 একদিন
দেখতেছি মানে স্যারের এমন হয় তোমার এই যে ভিডিও কনভারসেশনে আমি একটা জিনিস দেখতেছি, তো আমি মানে রিল্যাক্স খুব মানে একা একা মন দিয়ে আমি খুব শুনতেছি, মানে হেডফোন দিয়ে শুনতেছি, আমি জিনিসটা সম্পূর্ণ শুনবো এভরিথিং, মানে 1 ঘন্টার মতো মানে ওই ভিডিওটা ছিল। আমি সম্পূর্ণ শুনলাম, শোনার পরে আমি তখন দেখতে দেখতে রাত্রে 1টা বেজে গেল। আমার ওয়াইফের সাথে আমি শেয়ার করলাম, দেখো এই যে একজন ডাক্তার আছে, এর কথা লাগে তুমি শোনো, তারপরে মানে আমরা একটা ডিসিশন নিই যে আসলে কি করা যায়। এরপরে আবার শুনলো, শোনার পর আমি মানে কেমনে তাকে পাবো, এরপর আমি কেমনে 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 ওয়েবসাইট ঢুকে মানে আমি লক করলাম যে আসলে আমি আবার মানে এখন দেখি যে বহুত প্রতারণার একটা ব্যাপার আছে এখানে, অনেক জায়গায় এরকম হয়। এখন ওই ভয় কাজ করে। হ্যাঁ, যেমন আমার বাচ্চারা নিয়ে মানে দরবেশের কাছে, ফকিরের কাছে গেছি, আপনার বাচ্চা ভালো হয়ে যাবে, হ্যাঁ, এরকম আছে না আমাদের গ্রামে, অগণিত আছে। হ্যাঁ, ভালো হয়ে যাবে, মনে করেন দেখা গেছে আমি তো মানে বিরাট শান্তি, ঠিক আছে যদি 20,000 টাকা নিয়ে যদি কয় যে আমার বাচ্চা ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আদার্স মানে আমার এমন একটা মানে দিল, 7 দিনের মধ্যে আমার বাচ্চা ভালো। হ্যাঁ, আমি 7 দিনের মধ্যে ভালো, আমি 50,000 টাকা ওনার দিয়ে দিই। হ্যাঁ, এখন আস্তে আস্তে আসলে তোমার কাজ হইতেছে না, কি ব্যাপার, আবার ওনাকে ফোন দিই। হ্যাঁ, এরপর মানে কানে দলিস যেন এই সমস্ত এগুলা ভালো না, এগুলা পোশাক আছে। এরপরে দেখা গেছে আমি যখন ভিডিওটা ছাড়ে দেখি, দেখার পরে সম্পূর্ণ আমার ওয়েবের সাথে শেয়ার করি, তখন রাত্র 2টা বাজে আমি স্যারকে লক করি যে আসলে আমি তার কন্ট্রোলটা আগে ভয়েস করে নিলাম যে আসলে স্যার কিনেন। তাই যখন লক করলাম দেখলাম স্যার ধরলো, মানে পরে মিস কল দিলাম, মিস কল দেওয়ার পর তারপর স্যারই আমার ফোন দিচ্ছে সম্ভবত। ওই কন্ট্রার সাথে কন্ট্রার মিলেইতেছে আসলে ঠিক কিনা, মানে কনফার্ম আমি মানে অনেক জায়গায় এরকম মানে টুকটাক মানে মানে প্রতারিত শিকার হয়ে গেছি অনেক জায়গায়। এখন দেখছি না 100% ঠিক। এরপর স্যার আমাকে যে সাজেশন গুলো দিল, বা সে আমাকে যে মানে এভরিথিং সম্পূর্ণ রাফিদের বিষয়গুলা সবকিছু জানলো, তার কি প্রবলেম, আদার্স আমার ফ্যামিলিগত বা আমার ওয়াইফের ফ্যামিলিগত, তার মামাদের ফ্যামিলিগত এরকম অটিজম বা এরকম বাচ্চা আছে কিনা বা কেউ আছে কিনা, দেখেন আমাদের এরকম কেউ নেই, এটা কিভাবে আসলো, এটা গবেষণা করতে হবে। রাফিদের বয়স তখন 6, প্রথম মানে 6 বছর পড়ছে, মানে শেষ না চলে, হ্যাঁ 6 শেষ আর কি, হ্যাঁ 6 শেষ 7 পড়ছে আর কি। তার সাথে মানে যেই কথাগুলো স্যার আগে আগে বলে গেছে, যেমন বাচ্চারা যত মানে অল্প বয়সে দেওয়া যায় সব থেকে বেটার হয়। কিন্তু আমি আমার বাচ্চার এই প্রবলেম আমি 17-18 মাসে ধরতে পারছি, কিন্তু আমাদের দেশে এরকম চিকিৎসা ব্যবস্থাও নেই, বা আমাদের যে দেশে বাংলাদেশের যে ডাক্তার এরা মানে সুপরামর্শ যে দিবে সেরকম আমি আমার আমার দৃষ্টিভঙ্গিতে আমি দেখি নাই। যখন বাংলাদেশে মানে আধা গোনা হয়তো 10টা হসপিটাল আছে, আমি কি করতে পারি যে আমার বাচ্চার ভালো হচ্ছে, আমি ভালো একটা হসপিটালে যাব, সেখান থেকে আমাকে একটা ভালো একটা সাজেশন দিব, আমরা তো ডাক্তারের উপর স্বর্ণপন্ন পাবো। কিন্তু যা পাইতেছে আমার মানে মনের যে তৃপ্ত, মানে এটা আমার হইতেছে না। হ্যাঁ, আমি চাইতেছি যে ও কিছু ভালো একটা কিছু পাক, যেহেতু এটা। এরপর আমি আপনার সিআরপি বলেন, এরপরে আপনার আমাদের এখানে সিআরপি আছে, বরিশালেও আছে, ওখানেও নিয়ে গেলাম আর ভর্তিও করলাম। ভর্তি করার পরেও দেখলাম যে এই সমস্ত জায়গায় তো মানে আমার বাচ্চা চিকিৎসা হবে না। হ্যাঁ, চিকিৎসার থেকে মানে দেখলাম গ্যাদারিংটা বেশি, ভালো লাগতেছে না। বিভিন্ন জায়গায় যাই থেরাপি মেরাপির এই বিষয়বস্তু মিললে মানে আমার মন মতো হইতেছে না বিষয়টা। এর থেকে ওরা আমি আমার একটা টিচারের কাছে, ওনার কাছে দিলাম, খ্রিস্টান দম্পতি, হাজব্যান্ড আর ওয়াইফ, ওনারা এই ল্যাঙ্গুয়েজ থেরাপিটা দেয়, 1 ঘন্টা করে আমার বাচ্চার থেরাপি নেবে। এভাবে আমি বেশ কিছুদিন করলাম। এখন দেখা গেছে আমার তো মানে ওয়াইফ বাসে একা, আমি বিজনেস করি মানে ছোটখাটো যাও। এখন মনে করেন হ্যাঁ, আত্মীয় স্বজন আমার আশেপাশে কেউ নাই, যেহেতু সব বাড়িতে, মানে আমারই সবকিছু মেনটেন করতে হয়। এখন দেখা গেছে এইভাবে তার মেয়েটাও এই বাচ্চায় করে, ওনার মেয়েকেও আমি আমার বাসায় বেশ কিছুদিন আমি অ্যাঙ্গোস থেরাপিটা ইয়ে করলাম। তো দেখলাম যে থেরাপিটার আসলে মানে এটা কি, এগুলো আমার ওয়াইফে দেখলাম যে ওদের থেকে ভালো পারে। হ্যাঁ, এরা যে থেরাপিটা দেয় তার থেকে আমি দেখলাম যে আমার ওয়াইফই ভালো পারে, আদার্স এগুলা বাদ। দেখি যে আমার বাচ্চা আমার ওয়াইফে যতটা মানে বা সে তার সাথে যতটা শেয়ার করে, সে কারোর সাথে করে না, খুব ভালো করে।
আদার্স আমার সাথে মানে সে আলিঙ্গনটা বেশি করে, যে বাবার কাছে গেলে বাবা তাকে যথেষ্ট ভালোবাসবে, মানে তার আত্মবিশ্বাস আছে বাবা আমাকে মারবে না। হ্যাঁ, মানে তার মাও যে মারা সেটা না, মা খুব মানে এটা করো, মানে মায়ের ভয় করছে ওটা করো, মানে সবকিছু করে। হ্যাঁ, এবং রাফিদের মনে করেন দেখা যাচ্ছে, আমি আপনার একটা ছবি দেখাই, এই হয়তো দেখতে পারবেন, আমার যে বাচ্চা, এই বাচ্চা দেখলে কেউ বলবে না যে ওর কি বলে অটিজমের কোনো প্রবলেম আছে। ও যদি কোনো বিরক্ত না করে আর কি, ওরা দেখে কেউ বুঝবে না যে ও অটিজমের সমস্যা আছে। আদার্স কিন্তু ও মনে করেন দেখা গেছে অনেক সময় যে চিল্লা পাল্লাটা একটু বেশি করে। হ্যাঁ, কিন্তু আর মার সাথে গেলে এটা গিলে করে না, কিন্তু হয়তো বা আমার সাথে গেলে অনেক সময় করে। হ্যাঁ, আসুক খাবেন, জিদ বেশি, তার অনেক জিদ, রাগ বেশি। তবে স্যারের সাথে যখন দেখা হলো, তার অনেক কথা আছে, সব কথা তো বলা যাবে না, যেহেতু আমাকে লাস্টে দিয়েছেন। জি জি হ্যাঁ, কারণ আমি এই যে অটিজম এর বিষয়ে ঢুকতে যাই, আমি ওই এক সিস্টার বলছে তার বাচ্চার বিষয়, কিন্তু অটিজমের যে কত যাতনা পিতামাতা, এটা আমি বলছি তো বাইরের আদার্স আমার মাও বুঝতে পারবে। ঠিক আছে, এটা যার সন্তান সেই একমাত্র বুঝতে পারবে যে আসলে তাদের কত যাতনা। হ্যাঁ, কিন্তু দেখা গেছে আপনার এই স্যারের পাওয়ার পর তার কথা বিভিন্ন ভাবে শুনলাম, আমার খুব ভালো লাগলো। এবং তিনি বললেন আমি তোমার বাচ্চাকে নিলাম, আমি তার কথা শুনে আমার এত ভালো লাগলো, আমি চাইতেছি স্যার আমার বাচ্চাটাকে নিয়ে। ঠিক আছে, নিতে প্রথম চায় না, 6 ওভার হয়ে গেছে, এই বাচ্চা আমি আরো আসতে ভালো হইতো। যাই হোক, তারপরে স্যার আমাকে 6-7 দিন সময় নিয়ে তারপর আমাকে বললো যে ঠিক আছে আমি রাফিদকে মানে নিলাম। রাফিদের হ্যাঁ, তখন রাফিদের এভরিথিং সব কথা স্যারে শোনার পরে স্যারে যেমন ওর মাথা থেকে পার নখ পর্যন্ত সব এভরিথিং, ওর যে সমস্যাটা স্যারে নেয়, শোনার পরে যেমন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমাদের কথা শোনার পরে পরে যেমন এগুলো শোনার পরে সে যেমন রাফিদের আর কি চিকিৎসার জন্য যেমন আগ্রহ হয়, ঠিক আছে নিবে আর কি। ঠিক আছে, প্রথমে বলছে না, যেহেতু সাথে পড়ে গেছে নেওয়া যাবে না এই বাচ্চা আর কি। তাই আমরা জোর করে ওনাকে আর কি ওনার কাছে আমরা আর কি চিকিৎসার জন্য খুব করি। পরে নেওয়ার পরে যেমন এখন রাফিদের যেমন 6 মাস হয়েছে আমরা ওষুধ শেষ করছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে রাফিদ এখন অনেকটাই ভালো। যেমন রাফিদ আপনার হাত দিয়া খেত না। ঠিক আছে, এখন যেমন এখনো যে অনেক খায় সেটা না, যেমন হালকা ভাবে ধরা শিখতেছে বা মুখে দেয় হাত। ঠিক আছে, হাত যেমন হালকা ভাবে এখন মুখে দিচ্ছে। রাফিদ 3 আঙুলে কলম ধরতো না, তাই এখনো 3 আঙুলে আমরা যেমন 2 আঙুল দিয়ে 1 আঙুলের উপরে রাখি, ও যেমন 3 আঙুল দিয়ে এইভাবে ধরে কলমটা। কিন্তু ধরা শিখতেছে বা ধরে। ঠিক আছে, তারপর ধরেন রাফিদ আগে যেমন এভরিথিং ঘরে অনেক কিছু ফালাইছে ভাঙচুর করতে, এই জিনিসটা ধরেন 100%-এর মধ্যে প্রায় 95% এটা ভালো হয়ে গেছে, 5% হয়তো রয়ে গেছে না। ঠিক আছে, তারপর আপনার আর এভরিথিং যেমন ওয়াশরুমটা। ঠিক আছে, আগে যেমন আমার সাহায্য লাগতো যে ওকে দিয়ে আসতাম, বা ও নিজে একা করতে পারতো না। আর এখনো কখন ওয়াশরুমে যায় বা কখন বেরোয় বা কখন নিজেরটা নিজে করে এটা আমি দেখিও না। ঠিক আছে, এখন নিজেরটা নিজে পুরো ওয়াশটা পুরা করে বেরোইতে পারে। ঠিক আছে, বা ও কখন যায় আমি সেটা দেখিও না। আর আরেকটা হচ্ছে খাবার দাবার তো মেনটেন, স্যারের সাথে দেখা হওয়ার আগে থেকে আমি খাবার অনেক মেনটেন করে চলি। ঠিক আছে, আপনার যেমন এভরিথিং বাহিরের খাবার খুবই কম, এই চকলেট বিস্কিট এগুলো আগে থেকেই যে ওরা আমি খুব মেনটেন। কারণ এইটা আমি যখন ঢাকায় ডক্টর দেখাইছি, ওটা যেমন এই সলিউশনটা দিছিল যে এই সব খাবার খাওয়ানো যাবে না। তো ওই তখন থেকে ছোটবেলা থেকে যেমন ওর খাওয়ার মেনটেনটা সবসময় ভালো ছিল। ঠিক আছে, ওই স্যারে কিছু পরীক্ষাও দিছিল রাফিদের, পরীক্ষাগুলোর রিপোর্ট অনেক ভালো আসছে। স্যারে তো দেখছে রিপোর্ট গুলো, বলছে যে অল আর কি ভালো, রিপোর্ট গুলো অনেক ভালো আসছে। আর এখন যেমন 6 হয়ে গেছে, যেমন এখন রাফিদের অনেক কিছুই আর কি পরিবর্তন আর কি, আলহামদুলিল্লাহ আর কি, লক্ষ কোটি শুকরিয়া যে অনেক ভালো রাফিদ আগের চেয়ে অনেক ভালো। আর কথা বললে কথা শুনে, আমি যদি বলি হ্যাঁ স্কুলে দিছি, আপনার স্কুলে দিছি নার্সারি পরে আপনার আগে যেমন স্কুলে গেলে আমি ওর সাথে গেলে আমি ওর সাথে বসতাম, যে আর কি স্কুলে যখন টিচারদের আমি ভর্তি করি ওকে আর কি, যেমন আপনার বইলে নিছি যে দেখেন ওর তো সমস্যা, কারণ এটা তো সবাই নেয় না, কোনো গার্ডিয়ানরা চাবে না যে আমার বাচ্চার জন্য আরেকটা বাচ্চার কোনো সমস্যা হোক, এটা কোনো গার্ডিয়ান বা কোনো কেউ চাবে না। ঠিক আছে,
তাহলে তাই আপনার যখন ভর্তি করাই আমি তখন বলি যে দেখেন আমার বাচ্চার তো সমস্যা, তাহলে আমি ওর সাথে একটু বসতে চাই। বললো ঠিক আছে। গার্ডিয়ান ওইখানে টিচাররা আমাকে এই অ্যালাউটা করছে। করার পরে যখন আমি দেই বা ক্লাসে যে বসি, এখন রাফিদ 2-3 মাস যাবত, যেমন আগে ক্লাস আমি যা বসতাম, মানে এখন আমাকে রাফিদ ক্লাস থেকে আমাকে রাফিদ বের করে দেয়। ঠিক আছে, যে আমি ওর সাথে ও একা বসতে আর কি ভালো আর কি পছন্দ করতেছে, আমি যে ওর সাথে বসলে আমাকে ক্লাস থেকে ও বের করে দেয়, রাফিদ বের করে দেয়। ঠিক আছে, তো ভাবলাম হয়তো বা মানুষের সাথে বসার জন্য আগ্রহী তো। কিন্তু রাফিদ আবার মারামারিটা খুব পছন্দ করে না, ও কাউকে মারে না, ও কখনো কাউকে মারে না, ও মার আর কি মানুষ ওকে দিবে, কিন্তু ও কখনো কেউ গায়ে হাত দেয় না। ঠিক আছে। আর আপনার পাবলিক প্লেসে ও যখন কোন জিনিসটা করে, যে ধরেন দুষ্টুমি ফাজলিমি করতেছে, কেউ যে জড়াই ধরছে পিছন দিয়ে, আসলে এইটাও মানুষ নেয় না। ঠিক আছে, অনেক সময় অনেক কথা বলে। এর মধ্যে ধরেন আমি ওই যেমন গ্রামের বাড়ি গেছি, ও যেমন আমার কাছ থেকে ছুটে এক মহিলাকে যায় ধরছে, বলতেছে কি জানো বাচ্চা কাচ্চা এইসব গার্ডিয়ান গো কোনো মাথায় কোনো নাই, বাচ্চা কাচ্চা ছেড়ে দিছে রাস্তাঘাটে। আসলে ওই গার্ডিয়ানটা বোঝে নাই যে বাচ্চাটার সমস্যা। ঠিক আছে, তখন আমি কোনো ওনাকে কিছু বললাম না, বললাম হ্যাঁ আপনাদের সাথে ফাজলামি করতে আমার বাচ্চাকে ছাড়ছি, হ্যাঁ সেটাই এই কথাটা বলছি। ঠিক আছে, তাই এখন রাফিদ স্কুলের দিক দিয়ে অনেক ভালো, বা এখন রাস্তাঘাটে বেরোলে রাফিদ কি আর একটা জিনিস দেখছে, হ্যাঁ ওইটা ফলো করে দেখতে হয়, যেটা আমি ফলো করে একবার দেখছি আরেকবার দেখছি। ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে দৌড় দেয় না, বা আমার কথা শুনে আমার হাত ছাড়ে না। আছে না যে বাচ্চারা, তো এইসব বাচ্চারা ধরেন হাত ছেড়ে দৌড়ায়, ও কখনো হাত ছাড়ে না। আমি যদি বলি তুমি একা হাঁটো, ও আমার হাত আরো জোর করে ধরে বসে আমার হাত ধরে হাঁটে, একা হাঁটতে আর কি ওরকম ভাবে যেমন দৌড়াদৌড়ি ছোটাছুটি এই জিনিসটা করেন। ঠিক আছে। আর এখন যেমন কিছু সমস্যা আছে সামথিং, যে এটা দেখি আপনার এখনো তো মাত্র তো আমরা 6 মাস আর কি ওষুধ খাওয়াইছি, অনেকটাই ভালো। ওষুধের কোনো সাইড এফেক্ট দেখেছেন কিনা কোনো খাওয়াতে? না ওষুধে কোনো কোনো সমস্যা নাই, ওষুধে কোনো সাইড এফেক্ট নাই, ভালো। আর আপনার কোনো সমস্যা পাইনি। জি, অটিজম বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট কাছে কোনো প্রশ্ন রয়েছে কিনা? জনাব জাহাঙ্গীরের কাছে কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন। এখন স্যারের কাছে প্রশ্ন আছে যে ওষুধ যে খাওয়াচ্ছি আমরা স্যার, এই ওষুধে কি পুরো ভালো হবে বাচ্চারা? যে আছেন আমার বাচ্চাটা কি 3 বছরের কোর্স কমপ্লিট করলে কি পুরোপুরি ওরা ভালো হতে পারে? জি জনাব জাহাঙ্গীর, আপনি টোটাল রিভিউ সহ একটু প্রশ্নোত্তর দিবেন। Sure, thank you. A very good and arduous mom and dad. এই ইয়াং বিজনেসম্যান বরিশালের, সে যে কষ্ট করে আমাকে খুঁজে বের করেছে, এটা অনুকরণীয়। আর ওই মা ভেরি আর্ডুয়াস মাদার, মানে সে তার বাচ্চাকে, তার বাচ্চা তার সম্পদ, মানে এত এত প্রোটেক্টিভ, এন্ড সব সময় গাইডেন্স, খাওয়া দাওয়া সবকিছু। আবার টেলিফোন করবে, মানে তার যেটা প্রয়োজন। আমি হয়তো সবসময় পারি না ঠিক টাইমে কথা বলতে, কিন্তু আমি পরে কথা বলি। সবসময় তার প্রশ্ন আছে এবং প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, এবং সে প্রশ্ন ফলো করে চলছে। সো দিস ইজ এ ভেরি কোঅর্ডিনেটেড, ওদের সাথে, এই দুজনের সাথে। বরিশাল আমার জন্য খুব আকর্ষণীয় জায়গা, কারণ আমি একসময় বরিশালে ছিলাম, এবং ওখানে বেশ কয়েকটা বাচ্চা আমার চিকিৎসায় এসছে, ভালো হচ্ছে। তো যেটা হচ্ছে যে বাচ্চাটার অবস্থা ছিল, তার ওয়ার্ড ছিল 5% 6 মাস আগে, 7 মাস আগে, এখন 40 to 45%। আই কন্ট্যাক্ট ছিল 10 to 15%, এখন এটা 50% অ্যাকোয়ার করেছে 6 মাসে। আমি বলেছি যে another 5 months another 20% ইমপ্রুভ করে যাবে। ইন্টেলিজেন্স, এইটাতে তার সে খুব খুশি। 10%-এর কম ছিল, এখন 70%। ওরা 80% বলেছে, আমি 70% নিয়েছি। আর ইনস্ট্রাকশন টেকিং, 10টা কাজ করে দিতে বললে 7-8টা কাজ করে দিচ্ছে, সো 70%। ফাইন মোটর, ওই যে কলমটা ভালো করে হাত দিতে আর পারছে না, তার জন্য স্পেশাল মিনারেল আমি সাজেস্ট করেছি, সেটা যাচ্ছে, প্লাস একটা ম্যাসাজিং যাচ্ছে, সবকিছু চলছে। ইট উইল ইমপ্রুভ ইন another 20% to 30% এই নেক্সট 6 মাসের মধ্যে তারা অ্যাচিভ করবে। আর গ্রস মোটরটা, সাইকেল চালানো 60% নাম্বার তারা দিয়েছে, এটা আমার মনে হয় যে অনেক ইমপ্রুভ করেছে। তো বাচ্চাটা ওভারঅল
6 থেকে 7 মাসের মধ্যে চমৎকার প্রোগ্রেস করেছে। আর হি ডাজ হিজ ওয়াশরুম ম্যানেজমেন্টটা ভালো করছে, আর টেক্স অল ইনস্ট্রাকশনস ইজ অ্যাপ্রোপ্রিয়েট লেভেল, কিন্তু একটু লেজি আছে, তো সেটাও সে ওভারকাম করবে, কারণ এখন কেবল শুরু। 6 মাস আসলে আমরা জমি চাষ করি, তো তার মধ্যেই বাচ্চা যত ভালো রেজাল্ট করেছে, তো ঘাবড়ানোর কিছু নেই। আরো বাবাটা খুব ভালো, উনি কিন্তু আমাকে বলে যে এইটা আমি এখনো দেখতে চাই। তারপরে সে সে হচ্ছে আমাদের মতো এত, সে ব্যবসায়ী মানুষ, কিন্তু অনেস্ট ব্যবসায়ী, কষ্ট করে, খাটে এবং সন্তানের জন্য খাটে। তো সে আমাকে বলে যে আমার এই সমস্যাটা একটু দেখে দেন, এই সমস্যা একটু দেখে দেন। আর তবে এইটুকু বলতে পারি, ওদের যা যা সমস্যা আছে সেটা আমার ধরার মধ্যে আছে বলে আমি খুবই আশাবাদী। আহ, ওদের বাচ্চা অনেকখানি আগামী। আর অটিজম 100 ভাগ সম্পূর্ণ ভালো হয় না, কিন্তু এই বাচ্চাটি স্কুলে যাওয়ার মতো, যেমন এখন মাকে দরকার নেই, মা তুমি একটা আননেসেসারি জিনিস, তুমি আমার সাথে থাকার দরকার নেই, আমি পারবো ক্লাস হ্যান্ডেল করতে। বাচ্চাটা এটুকু বুঝছে, মাকে বলে যা তুমি যাও গা। তার মানে সে এখন রিসোর্স অ্যাসিস্ট্যান্ট ছাড়া সে ক্লাস ফলো করতে পারে, মজা করতে পারে, স্কুলে খেলাধুলা করতে পারে। আর ওই যে একটা ভদ্রমহিলার কাছে ছুটে গেছে, এখনো ওই জায়গাগুলি বোঝার সময় আছে, এবং বাচ্চাটা খুবই ইন্টেলিজেন্ট, এটা বুঝে ফেলবে। ফলে কোনো কিছু ঘাবড়ানোর নেই। আমার দিস স্পেকট্রাম, তার টোটাল রেডারটা, ব্রেইন রেডার আমি যেটা ম্যাপিং করি, সেটা আমার আওতার মধ্যে আছে বলে আমি বিশ্বাস করি, এবং চিকিৎসা কন্টিনিউ করলে এটা উন্নতি হবে ডেফিনেটলি। আর যে ধরনের আর্ডুয়াস মা বাবা, এখানে যে 4 জন বাবা মা আছে, কেউ কারোর চেয়ে কম না, দেয়ার আর্ডুয়াস। মানে দেখে নেব, আমার সন্তান আমার সম্পদ, আমার সন্তান আমার অ্যাসেট, বিশ্বাস করি, এবং সেইটা মনে করে প্রত্যেকে কাজ করছে। প্রত্যেকটা বাচ্চাই আমার খুব বিশ্বাস তারা উন্নতি করবে, আমি ডেফিনেটলি চেষ্টা করব। আর আমরা সবাই সাথে আছি, যে কোনো সমস্যা আমরা সমাধান করতে চেষ্টা করব। এবং বাচ্চার বাবা মাকে, তারা প্রত্যেকেই সিরিয়াস। আমি বলতে চাচ্ছি যে the set of parents here are exemplary, প্রত্যেকটাকেই অনুকরণীয়, সবার তাদেরকে ফলো করা উচিত। উইশ অল অফ ইউ বেস্ট অফ মাই লাক। সমস্ত বাবা মারা যারা আমার সাথে কাজ করছে, আমি তাদের প্রতি ধন্যবাদ, এবং তারা সবাই উন্নতির দাবিদার। তো আমরা একবার শেষ পর্যায়ে ওভারঅল যদি আপনি সকল মা বাবাদের উদ্দেশ্যে যদি আপনার পরামর্শের কথা বলেন, বিশেষ করে অটিজম আক্রান্ত যারা। প্রথমে হচ্ছে যে ওই যে অ্যাওয়্যার হতে হবে সবাইকে, সবাইকে যারা 2 বছরের থেকে। এখানে আমার একটু সমস্যা, আমাদের চিকিৎসাবিদ যারা আছেন মডার্ন মেডিকেল সায়েন্সে, প্রত্যেককে আমি স্যালুট করি। তারা অনেক গভীরভাবে গবেষণা করছেন, একদিন সলিউশন হয়তো তারা আনবেন, এবং আমি আশা করি সেটা যেন তাড়াতাড়ি আসে। আমাদের হোমিওপ্যাথিক ব্যবস্থাটা একটু স্লো, কিন্তু দেরি। আমার বাবা মা বলতেন সুপথ দূর ভালো, সুপথটা একটু দূর দিয়ে চলে গেলেও লম্বা সময় হলেও ভালো। আর আমার মা বলতেন নিত্য ঘষায় পাথর ক্ষয় যায়, অর্থাৎ এই যে আপনাদের মশলা বাটের যে পাথরটা, ওটা ক্ষয় হয়ে যায় 2 বছর কাজ করলে। তা আমি একদিন মাকে বললাম যে পাথরটা এত বড় কিনেছিলে, এত কম হয়ে গেল। তো উনি বলতেন যে নিত্য ঘষায় পাথর ক্ষয় যায়। তো এই যে আমরা আস্তে আস্তে করে চেষ্টা করছি, এটাতে উন্নতি হয়। তো ধীরে সুস্থে বুঝে, চিকিৎসাটা বুঝে নিতে হবে, প্রশ্ন করতে হবে। আর যারা চিকিৎসক হন তাদেরকে রেসপন্সিবল হতে হবে, পুরো বিষয়টাকে পরীক্ষা নিরীক্ষা সবকিছু সবাই মিলে কাজ করতে হবে। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথি, হার্বাল, ন্যাচারোপ্যাথি, প্রত্যেকটা বিদ্যারই একটা একটা রোল আছে। আমাদের থেরাপিস্ট ভাই বোনেরা যারা আছেন, দে ডু এ মার্ভেলাস জব, কিন্তু ওই বলতে হয় পানিটা গরম হতে হতে হবে, তাদেরকে সেদিকেও খেয়াল রাখতে হবে। আমার মনে হয় যে সবাই মিলে চেষ্টা করলে উই ক্যান ব্রেক থ্রু। জি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক যারা আপনারা ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। বিশেষ করে আজকে যে প্যারেন্টসরা রয়েছেন আমাদের সুদূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে, নাজনীন আক্তার, গোলাম হাসান
নিউ জার্সি থেকে, এবং ঢাকা থেকে কায়সার, এবং বরিশাল সর্বশেষ কথা বললেন বরিশালের আফসানা রত্না এবং রেজাউল শিকদার। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং বিশেষ করে আমাদের আসসালামু আজকে আলাইকুম আঙ্কেল, হাউ ইউ ডুইং? আমাদের যে প্রধান যে ওয়ালাইকুম সালাম, দেখছো ওয়ালাইকুম সালাম দিচ্ছে। দিস ইজ আওয়ার রাফিদ, বিউটিফুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভেরি নাইস। থ্যাংক ইউ। খুব ভালো। সরি ফর দ্য ইন্টারাপশন, সরি ফর দি। নো অনেক নো, অনেক ধন্যবাদ। ভেরি ইন্সপায়ারিং। মানে ঘুম থেকে সে উঠে আসলো, ঠিক আছে, কেমন ঘুমে থেকে উঠলো। বুঝতে চেষ্টা আমাদের দেশে এখন 10টা শহীদ 10টা বাজে। বাহ, বাই বাই। মানে কথা বলে রাফিদ, কথা বোঝে আর কি। খুব ভালো। আচ্ছা ঠিক আছে। রাফিদ, তুমি কেমন আছো? মাশাআল্লাহ, তুমি আরো ভালো হবে, তুমি অনেক ভালো হয়ে যাবে। ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। আমরা সবাই হ্যাঁ। ভালো আছি। তুমি হ্যাঁ, ভালো থাকবে, thank- সবার শুভকামনা। আমরা আজকে এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আমি থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ।